ক্লাসের মাঝে অন্য সবাই যাতে জাস্ট তাক লেগে থাকে যে তুমি এত বায়োলজি কেমনে পারো, জাস্ট বিকজ তোমার বেসিকটা স্ট্রং। ঠিক আছে, আদি কোষ এবং প্রকৃত কোষের মাঝে পার্থক্যটা কি, এই একটা বেসিক জানার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন যে রাজ্য সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বইতে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর মাঝে অনেক অনেক বৈশিষ্ট্য কিন্তু আমরা জেনে ফেলছি অলরেডি। সো তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে জীবন পাঠ আমাদের বায়োলজি বইয়ের প্রথম যে অধ্যায় জীবন পাঠ, সেটা থেকে তোমার স্কুলের পরীক্ষা বলো, প্রি টেস্ট, টেস্ট কিংবা বোর্ড কোশ্চেন মানে এসএসসি পরীক্ষাতে যদি কোনো কোশ্চেন আসে সৃজনশীলে, তাহলে এই ফরম্যাটেই কোশ্চেন আসবে। এই যে দেখো, এই 3D অ্যানিমেশনটা দেখলেই আশা করি বুঝতে পারবা যে প্যারামেশিয়াম জিনিসটা কীরকম হয়। 4 নাম্বার যে পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা এমসিকিউতে এখান থেকে কমন পাইতে চাও, ডেফিনেটলি এটা মনে রাখতেই হবে। এই এমসিকিউটা আসবে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, কিংবা হচ্ছে দেখো এখান থেকে তাদের ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। সো এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলতে আসলে কি বোঝায়, এটা যদি তুমি এখন না বুঝছো, এই ক্লাসটা দেখে যদি না বুঝো, দেখবে যে বায়োলজি যতদিন পড়তেছো এই জিনিসটা তোমার গলার কাটা। এরকম ভাবে যদি এক্সপ্লেন করো, স্যারের পক্ষে কোনোভাবেই সৃজনশীলে 4-এ 4 থেকে একটা মার্ক হচ্ছে কাটা সম্ভব না। আশা করি এখন প্রশ্ন যত রকম ভাবেই ঘুরে পেঁচায় আসুক না কেন, অন্য কেউ পারুক বা না পারুক, তুমি কিন্তু ইনশাল্লাহ পারবা। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায় জীবন পাঠের মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে ভাইয়া যখনই হচ্ছে কোনো একটা অধ্যায়ের মাস্টার ক্লাস নেই, তখন আমি চেষ্টা করি সেই অধ্যায়টা থেকে আসলে যেই টপিক সৃজনশীলে আসার মতো সেগুলোকে তোমাদেরকে একদম বেস্টভাবে হচ্ছে পড়াই দিতে, যেন পরীক্ষাতে যখন ওই অধ্যায় থেকে ওই টপিক থেকে সৃজনশীল আসবে তোমাদের যেন বিন্দুমাত্র কোনো সমস্যা না হয়। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ সম্পর্কে। এবং জীবন পাঠ থেকে আমরা যদি দেখি যে প্রথম দিকে হচ্ছে কিছু আলোচনা আছে, এবং সেই আলোচনার অংশগুলো থেকে সাধারণত এমসিকিউ আসে অথবা সৃজনশীলের ক খ আসে। এগুলো থেকে বড় প্রশ্ন আসে না। বড় প্রশ্ন মেইনলি যেখান থেকে আসে সেগুলো হচ্ছে আমাদের যে 5টা রাজ্য আছে, ঠিক আছে, মনেরা রাজ্য, বা হচ্ছে আমাদের পরবর্তীতে আছে হচ্ছে প্রোটিস্টা রাজ্য, ঠিক আছে, ফানজাই, অ্যানিমেলিয়া, প্লান্টি, এরকম যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর বৈশিষ্ট্য থেকে সাধারণত সৃজনশীলে কিন্তু প্রশ্ন আসে। এবং বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করলে দেখবা যে প্রশ্নগুলা আসার ধরন হচ্ছে অলমোস্ট সেম। সবগুলা, যত বোর্ড বলো, যত প্রশ্ন বলো, সকল ক্ষেত্রেই প্রশ্নের ধরন, সৃজনশীলের প্রশ্নের ধরন অলমোস্ট 99% সিমিলার। ঠিক আছে, সেটা কি? উদ্দীপকে হচ্ছে এরকম কয়েকটা জীব দিয়ে দিবে, ঠিক আছে, এরকম কয়েকটা জীব দিয়ে দিবে উদ্দীপকে। জীব দিয়ে তারপর গ নাম্বারে কি জানতে চাবে? গ নাম্বারে যে কোনো একটা জীবের যেমন এখানে হচ্ছে পি জীবটার কথা বলা হয়েছে। সো পি জীবটা যে রাজ্যে অবস্থান করতেছে সে রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। অর্থাৎ পি জীবটা আমরা দেখে বুঝতেছি এটা হচ্ছে মাশরুমের চিত্র। মাশরুম জিনিসটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত। ফানজাইয়ের বৈশিষ্ট্য বা ফানজাইয়ের যেই বর্ণনাগুলো আছে সেগুলো তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। এরপর ঘ নাম্বারে দেখো, মানে সিমিলার সবগুলা, যতগুলো কোশ্চেন আজকে তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা সৃজনশীলেরই তোমার হচ্ছে প্যাটার্ন সেম। সো বুঝতেই পারতেছো এরকম ধরনের প্রশ্নই কিন্তু হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়েই পাবা। সো আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে জাস্ট দেখতে পারো তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা কিন্তু একদম পয়েন্ট আকারে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, একদম ধরো শ্রেণীবিন্যাস বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে, শ্রেণীবিন্যাসের আসলে দরকারটাই কি, ঠিক আছে, বিভিন্ন বিজ্ঞানী যে কাজ করছেন তাদের ইতিহাস বা কে আসলে কিরকম ভাবে কাজ করছেন, ঠিক আছে, পুরো জিনিসটা হচ্ছে আমি চেষ্টা করবো একটা গল্পের মতো করে ব্যাখ্যা করতে, যাতে মেইন বই খোলাই না লাগে। এই ক্লাসটা দেখলে যাতে তোমাদের ব্রেইনে এই জিনিসটা একদম বসে যায়। ঠিক আছে, সো দেখো, ভালো করে খেয়াল করো, আজকের ক্লাসটা ভালো করে যদি দেখতে পারো তাহলে প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখো। মেইন বইতে তো এরকম জাস্ট হচ্ছে গদ আকারে বা প্যারা আকারে লেখা আছে, বাট আমি তোমাদেরকে কিভাবে পড়াবো? আমি তোমাদেরকে কিন্তু এরকম পয়েন্ট আকারে পড়াবো। এবং পয়েন্ট আকারে পড়লে বুঝতেই পারতেছো তোমার মনে রাখাটাও সহজ, পরীক্ষার হলে লেখাটাও সহজ, স্যারের জন্য খাতা দেখতেও সহজ, এবং বেশি বেশি মার্কস দেওয়াটাও কিন্তু সহজ হয়। সো ডেফিনেটলি আজকের ক্লাসটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। এবং ঘ নাম্বারে যে ধরনের প্রশ্ন আসে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো গ নাম্বারের প্রশ্ন, যে কিরকম বৈশিষ্ট্য আছে। ঘ নাম্বারে হচ্ছে উদ্দীপকে যে জীবগুলো দেওয়া আছে এর ভিতরে যে কোনো 2টা জীবের মাঝে তুলনা আসবে। অর্থাৎ ধরো এখানে হচ্ছে কি বলছে, চিত্র কিউর মাঝে যে জীবটা আছে আমরা দেখি মোটামুটি বুঝতেছি এটা হচ্ছে ব্যাকটেরিয়া জিনিসটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত। এবং চিত্র আর এর মাঝে যে চিত্রটা আছে এটা হচ্ছে ডায়াটমের চিত্র। ডায়াটম জিনিসটা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। তার মানে মনেরা এবং প্রোটিস্টা, প্রথম যে 2টা রাজ্য, সেই 2টা রাজ্যের মাঝে কে অধিক উন্নত, এই টাইপের প্রশ্ন সাধারণত সৃজনশীলের ঘতে সাধারণত এই টাইপের প্রশ্ন আসে। সো তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে জীবন পাঠ আমাদের বায়োলজি বইয়ের প্রথম যে
প্রথম যে অধ্যায় জীবন পাঠ, সেটা থেকে তোমার স্কুলের পরীক্ষা বলো, প্রি টেস্ট, টেস্ট কিংবা বোর্ড কোশ্চেন, মানে এসএসসি পরীক্ষাতে যদি কোনো কোশ্চেন আসে সৃজনশীলে, তাহলে এই ফরম্যাটেই কোশ্চেন আসবে। এবং সেই ক্ষেত্রে যদি এরকম তুলনা আসে, সেখানে তুমি হচ্ছে কিভাবে একদম তোমার হচ্ছে ছক আকারে বা টেবিল আকারে হচ্ছে এদের মাঝে তুলনাটা লিখবা, সেটাও পর্যন্ত আজকে ক্লাসে দেখাই দিব। দেখো, সেটাও পর্যন্ত আজকে ক্লাসে দেখাই দেবো। মনেরা এবং প্রতিষ্ঠার মাঝে এরকমভাবে আমি ছক আকারে কিন্তু হচ্ছে তোমাদেরকে শেখাবো। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা একটা হট ক্লাস, এবং এই ক্লাস কোনো অবস্থাতেই মিস করা যাবে না। যারা ক্লাসটা দেখা শুরু করছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চেষ্টা করো ভাইয়া যা যা বুঝাচ্ছি সেগুলো আমার মতো করেই বুঝতে, আমার মতো একটা সিকোয়েন্সিয়ালি বুঝতে। তাহলে ফুল জিনিসটা দেখবা যে একটা গল্পের মতো তোমার মাথায় হচ্ছে ইমপ্ল্যান্ট হয়ে গেছে, ঠিক আছে? আর নতুন যারা হচ্ছে আমাদের এই চ্যানেল দেখতেছো, তোমাদেরকে কনগ্রেচুলেশন, কারণ বায়োলজিতে দেশের সবচেয়ে মজার ইউটিউব চ্যানেলটা তুমি খুঁজে পাইছো। এরকম মজার মজার নানান কন্টেন্ট আমাদের বায়োলজি আড্ডাতে আসতেই থাকে। সো যদি তুমি চাও এই এসএসসি বায়োলজিটা মাস্টার করতে, একদম সহজে মজার সাথে হচ্ছে মাস্টার করতে, তাহলে হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ ডেফিনেটলি তোমার বায়োলজি নিয়ে বিন্দুমাত্র কোনো টেনশন করতে হবে না যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলো দেখতে থাকো। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া, এই যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলো কোথা থেকে আসছে? বিভিন্ন যে রাজ্যের কথা আমরা বলছি, মনেরা, প্রতিষ্ঠা, তারপর ফানজাই, প্লান্টি, এনিমেল, এই 5টা রাজ্য কই থেকে আসলো, কি দরকারটা ছিল এই 5টা রাজ্যের, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা শুরু করি। সো এই জিনিসটা শুরু হয়েছিল হচ্ছে দুনিয়াতে নানান রকমের যে জীব আছে, সেই জীবদের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীদের একটা চিন্তা থাকে, ঠিক আছে? বিজ্ঞানীরা দেখলেন যে দুনিয়াতে আসলে নানান রকমের জীব আছে, নানান রকমের জীব আছে, ঠিক আছে? কোনোটা হচ্ছে উদ্ভিদ, মানে নড়তে পারে না, আবার কোনোটা হচ্ছে প্রাণী, সেটা নড়াচড়া করতে পারে, নানান রকমের লাখ লাখ কোটি কোটি হচ্ছে প্রাণী আছে। এখন এই যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর মাঝে আমরা যদি হচ্ছে ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো যে প্রায় 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি এবং 13 লাখের মতো প্রাণী প্রজাতি আছে। 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি, মানে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি কিন্তু আলাদা। সো এরকম আলাদা আলাদা উদ্ভিদ আছে প্রায় 4 লাখের উপরে, এবং প্রাণী, একটা প্রাণী থেকে অন্য প্রাণী কিন্তু আলাদা। এরকম প্রাণীর প্রজাতির সংখ্যা প্রায় 13 লাখের মতো। সো এত লাখ লাখ রকমের প্রাণী কিংবা উদ্ভিদ, এদের সম্পর্কে আমাদের যদি জানতে হয়, তাহলে তো আমরা একটা বিশাল সমস্যায় পড়ে গেলাম না? যে প্রত্যেকটা জীব ধরে ধরে আমরা যদি জানতে চাই, তাহলে এক জীবনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না। যেমন দেখো, আমাদের সবার পরিচিত রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগারই আছে কত রকমের। এই যে এটা হচ্ছে বেঙ্গল টাইগার, মানে হচ্ছে আমাদের সুন্দরবনে যেটা পাওয়া যায়। এটা হচ্ছে সাউথ চায়না টাইগার, এটা হচ্ছে মালায়ালাম টাইগার, ঠিক আছে? এটা হচ্ছে সুমাত্রান টাইগার, এটা হচ্ছে সাইবেরিয়ান টাইগার, মানে এক বাঘে আছে কয়েক রকমের, ঠিক আছে? সো এরকমভাবে আমরা যদি হচ্ছে প্রত্যেকটা জীব সম্পর্কে জানতে চাই, প্রত্যেকটা জীব সম্পর্কে জানতে গেলে তো আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। আমরা তো কোনো অবস্থাতেই এক জীবনে এত এত জীব সম্পর্কে মানে জানতে পারবো না। সো ওই জিনিসটা তো হইতে দেওয়া যায় না। আমরা তো চাই যে এক জীবনে যাতে প্রত্যেকটা জীব সম্পর্কে বা ম্যাক্সিমাম জীব সম্পর্কে আমরা যাতে হচ্ছে আইডিয়া লাভ করতে পারি, ঠিক না? বা তাদের সম্পর্কে আমাদের যে নলেজ বা জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে আমরা যেন সাজায় রাখতে পারি। সাজায় রাখলে সুন্দর করে হচ্ছে আমরা পড়তে পারবো, ঠিক না? সো সেখান থেকে বিজ্ঞানীদের মাথায় হচ্ছে শ্রেণীবিন্যাসের আইডিয়াটা আসলো। শ্রেণীবিন্যাসের আইডিয়াটা কি? শ্রেণীবিন্যাসের আইডিয়া হচ্ছে এত লাখ লাখ কোটি কোটি প্রাণী সম্পর্কে আমরা যদি সহজে জানতে চাই, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রাণীগুলাকে মিল অমিলের ভিত্তিতে কোনো না কোনোভাবে আমাদেরকে দল আকারে সাজাই ফেলতে হবে। দল আকারে সাজিয়ে ফেললে কি সুবিধা? দল আকারে সাজিয়ে ফেললে আমরা কিন্তু ইজিলি তাদের সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য জানতে পারবো বা তাদের সম্পর্কে আইডিয়া রাখতে পারবো। একটা এক্সাম্পল দিই। ধরো কোনো কারণে তোমাকে আমি বললাম যে আম গাছ, আপেল, ধান, বোয়াল, ইঁদুর, ঠিক আছে, সরিষা, পেয়ারা, এদের সবার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তুমি লিখে নিয়ে আসো। তো তোমাকে কি করতে হবে? তোমাকে নিশ্চয়ই হচ্ছে ফার্স্টে আম গাছের বৈশিষ্ট্য লিখতে হবে, পরে হচ্ছে আপেল গাছের বিভিন্ন বৈশিষ্ট্য অবজার্ভ করে লিখতে হবে, ধান গাছের বিভিন্ন বৈশিষ্ট্য লিখতে হবে, এরকম করে বোয়াল, ইঁদুর, সরিষা, পেয়ারা, ঠিক আছে, ইলিশ, তেঁতুল, প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরে ধরে হচ্ছে তোমাকে বর্ণনা করতে হবে বা লিখতে হবে। সো ওই কাজ করতে গেলে তোমাকে হচ্ছে যুগের পর যুগ কিন্তু এদের নিয়েই গবেষণা করতে হবে। সো অত সময় কি আমাদের আসছে? আমাদের তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন জিনিস হচ্ছে চালাইতে হয়, খেলা দেখতে হয়, ঠিক আছে, গার্লফ্রেন্ডকে সময় দিতে হয়। সো কত কাজ আছে আমাদের তো এই খায় দেয় এইসব কাজ করার হচ্ছে সময় নেই। সো এই জন্য বিজ্ঞানীরা আমাদের কাজকে সহজ করার জন্য যেই কাজটা করছেন, যে এদেরকে হচ্ছে তাদের মিল অমিলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে সাজাই ফেলছেন। যেমন এখানে আমরা কি কাজ করতে পারি, যে এখানে আমরা কিন্তু দেখতেছি যে 2টা শ্রেণীর হচ্ছে জিনিস আছে, ঠিক আছে? কিছু কিছু জিনিস তারা হচ্ছে উদ্ভিদ কিংবা গাছ, আর কিছু কিছু জিনিস তারা হচ্ছে প্রাণী। সো আমরা যদি হচ্ছে এখান থেকে, ঠিক আছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে তাদের বৈশিষ্ট্য লেখার বদলে আমরা যদি ফার্স্টে তাদেরকে হচ্ছে মিল অমিলের ভিত্তিতে, ঠিক আছে, মিল অমিলের ভিত্তিতে এরকমভাবে 2টা শ্রেণীতে সাজাই ফেলি, 2টা দলে সাজাই ফেলি, ঠিক আছে? ধরো উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকে আমরা একটা দলে সাজাই ফেললাম, প্রাণী যেগুলো আছে সেগুলোকে আরেকটা দলে আমরা সাজাই ফেললাম। এবার আমরা জাস্ট হচ্ছে সিম্পলি উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এক জায়গায় লিখে ফেললাম।
উদ্ভিদের কী কী বৈশিষ্ট্য আছে সেটা এক জায়গায় লিখে ফেললাম, প্রাণীর কী কী বৈশিষ্ট্য আছে সেটা আরেক জায়গাতে লিখে ফেললাম। তাইলে দেখো উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, যেহেতু আম, আপেল, ধান, পাট এরা সবাই হচ্ছে উদ্ভিদ, কাজে প্রত্যেকের মাঝে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকবে। সিমিলারলি প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা যেহেতু লিখে ফেলছি, এবং যেহেতু বাঘ, রুই, বোয়াল, ইঁদুর, ইলিশ এরা সবাই হচ্ছে প্রাণী, কাজেই এদের সবার বৈশিষ্ট্য কিন্তু এগুলা, সবার বৈশিষ্ট্য কিন্তু এগুলা। তাহলে বুঝতে পারছো যে শ্রেণীবিন্যাসের আসলে উপকারিতাটা কি। শ্রেণীবিন্যাসের ফলে আমরা হচ্ছে মিল অমিলের ভিত্তিতে যেহেতু বিভিন্ন উদ্ভিদ প্রাণীকে কয়েকটা দলে আমরা সাজাই ফেলি, এবার প্রত্যেকটা দলের যে বৈশিষ্ট্য সেটা জানলে কিন্তু আমরা সেই দলের সকল সদস্যের বৈশিষ্ট্য জেনে ফেলতে পারি, সেই দলের সকল বৈশিষ্ট্য জেনে ফেলতে পারি। এজন্যই হচ্ছে শ্রেণীবিন্যাসের জিনিসটা হচ্ছে বিজ্ঞানীদের মাথায় আসছে, বোঝা গেছে? সো ওই জিনিসটাই কিন্তু হচ্ছে বইতে সুন্দর করে, মানে আমরা যেই ভাষাতে বুঝবো ওই ভাষাতে কিন্তু হচ্ছে বইতে এই কথাটা লেখা নাই, ঠিক আছে? লেখা আছে অগোছালোভাবে অনেক কিছু হচ্ছে লেখা আছে এখানে, বাট আমরা যেভাবে হইলে বুঝবো যে অ্যাকচুয়ালি আসলে শ্রেণীবিন্যাস করার দরকারটা কি ছিল সেটা হচ্ছে ওইরকমভাবে কিন্তু বইতে বর্ণনা নাই, যে কারণে কিন্তু আমাদের মুখস্থ করতে হয়। বাট ভাইয়া সবসময় দেখো ক্লাসের মাঝে চেষ্টা করি তোমরা যেই ভাষাতে বুঝবা ওই ভাষাতেই হচ্ছে তোমাদেরকে বুঝাইতে, যেন বায়োলজি জিনিসটা তোমরা একদম ভিতর থেকে হচ্ছে ফিল করতে পারো, যাতে এই সাবজেক্টটাকে একদম জাস্ট মুখস্থের একটা সাবজেক্ট বলে তোমাদের মনেই না হয়। সো দেখো আমরা যদি হচ্ছে শ্রেণীবিন্যাসের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি বলবো? শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দেখবা যে হচ্ছে, যদিও শ্রেণীবিন্যাস নিয়ে অনেক কথাবার্তা এখানে বলা আছে, ঠিক আছে, বইতে দেখবা শ্রেণীবিন্যাসের অনেক কথাবার্তা বলা আছে, বাট শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা কিন্তু দেওয়া নাই। সো সংজ্ঞাটা যদি আমাদের সাজায় গোছায় লিখতে হয় এবং সহজ করে যদি লিখতে হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে কাছাকাছি বৈশিষ্ট্যে মিল সম্পন্ন জীবসমূহকে এক দলে এবং অমিল সম্পন্ন জীবসমূহকে ভিন্ন দলে স্থাপন করে সাজানোর যে প্রক্রিয়া, সেই সাজানোর প্রক্রিয়াটা কি বলা হয়? শ্রেণীবিন্যাস। খুবই সহজ একটা জিনিস না, যে কাছাকাছি বৈশিষ্ট্যে মিল আছে এমন জীবগুলোকে আমরা এক দলে রাখবো এবং অমিল সম্পন্ন জীবগুলোকে আমরা ভিন্ন দলে স্থাপন করব। এরকমভাবে স্থাপন করে সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস কিংবা ক্লাসিফিকেশন। এবং এই শ্রেণীবিন্যাসকরণ নিয়ে, ঠিক আছে, বা দলবদ্ধকরণ নিয়ে বিজ্ঞানের বা জীববিজ্ঞানের যেই শাখাটা কাজ করে সেই শাখাটার নাম হচ্ছে টেক্সোনমি কিংবা শ্রেণীবিন্যাস বিদ্যা। বোঝা গেছে কিনা বলো? একদম সহজ না? যে এই শ্রেণীবিন্যাস করা নিয়ে, দলে সাজানো নিয়ে, ঠিক আছে, জীববিজ্ঞানের যেই শাখাটা কাজ করে তাকেই বলা হয় হচ্ছে টেক্সোনমি কিংবা শ্রেণীবিন্যাস বিদ্যা। সো এরকমভাবে আমরা কিন্তু জানি যে যখনই হচ্ছে কোনো একটা কিছুকে আমরা সাজাই ফেলতে পারবো, সাজাই ফেললে কিন্তু সেই জিনিসের সম্পর্কে জ্ঞান লাভ করা, সেই জ্ঞানকে আমরা সুন্দর করে সাজায় রাখা, ঠিক আছে, বা প্রকাশ করতে পারাটা কিন্তু আমাদের জন্য ইজি হবে। সো সেখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে শ্রেণীবিন্যাসের হচ্ছে যে সুবিধাগুলো আছে সেগুলোর মাঝে এক নম্বর যেটা সুবিধা সেটা হচ্ছে একদম অল্প সময়ে অনেক অনেক জীব সম্পর্কে আমরা কিন্তু জ্ঞান আহরণ করতে পারি এবং তথ্যপত্রগুলো হচ্ছে তোমার সুন্দরভাবে হচ্ছে আমরা সাজায় গুছিয়ে রাখতে পারি। যেমন যদি হচ্ছে আমরা যা জানি যে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি কি? মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে তার পিঠের বরাবর একটা মেরুদণ্ড থাকবে এবং তার হচ্ছে মস্তিষ্কটা অনেক উন্নত হবে, তার শরীরের ভিতরে নানান রকমের তোমার উন্নত প্রকৃতির তন্ত্র থাকবে, পরিপাক তন্ত্র থাকবে, রেচন তন্ত্র থাকবে। সো এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, আমরা জানলাম। এখন তোমাকে যদি বলা হয় মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তার মানে বুঝতেছো যে মানুষের মাঝেও সেই বৈশিষ্ট্যগুলো আছে। বানর হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণী, তার মানে বুঝতেছো যে বানরের মাঝেও সেই বৈশিষ্ট্যগুলো আছে। এরকমভাবে যত মেরুদণ্ডী প্রাণী হবে প্রত্যেকের মাঝে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। কাজে আমরা জানতেছি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো জানার মাধ্যমে আমরা কিন্তু মানুষের বৈশিষ্ট্য, বানরের বৈশিষ্ট্য বা যত মেরুদণ্ডী প্রাণী আছে সবার বৈশিষ্ট্য কিন্তু আমরা একসাথে জেনে ফেলতে পারতেছি। সো এইভাবে আমরা হচ্ছে অল্প সময়ে কিন্তু হচ্ছে শ্রেণীবিন্যাস করার মাধ্যমে কিন্তু বিভিন্ন জীব সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারি। সেম কথা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও আমরা যদি জাস্ট জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, কাজেই তখন এর পরবর্তীতে আমরা যখনই জানবো যে হচ্ছে আম হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, জাম হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, এরকমভাবে যত দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে প্রত্যেকেরই কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এক নম্বর পয়েন্ট আশা করি একদম ক্লিয়ার। দুই নম্বর পয়েন্টটা কি, যে প্রত্যেকটা জীবকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়। সুনির্দিষ্টভাবে কি করা যায়? শনাক্ত কিন্তু করা যায়। যেমন আমরা যদি বলি যে মানুষ একটা মেরুদণ্ডী প্রাণী, কাজেই আমরা কিন্তু একদম শনাক্ত করতেছি যে মানুষ জিনিসটা হচ্ছে অমেরুদণ্ডীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু যাবে না, তার বৈশিষ্ট্যগুলো হবে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ভিতরে। তো এরকমভাবে প্রত্যেকটা জীবকে সুনির্দিষ্টভাবে হচ্ছে কি করা যায়? শনাক্ত করা যায়। এবং একটা জীব সম্পর্কে জানার মাধ্যমে সমগোত্রীয় বাকি সকল জীবগুলা সম্পর্কে আমরা কিন্তু ধারণা লাভ করতে পারি। সো এগুলা হচ্ছে শ্রেণীবিন্যাসের যে সুবিধাগুলো আছে। সো আমি কিন্তু অনেক সহজ করে লিখছি না, এখানে অনেক সহজ করে কিন্তু লিখছি। সো এখানে বইতেও দেখবা যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বলে একটা প্যারা আছে, ঠিক আছে, বাট এখানের যে কথাগুলো আছে সেগুলা একটু জটিল বা একটু হচ্ছে মানে হজবরল। বাট আশা করি হচ্ছে তোমরা এরকমভাবে পয়েন্ট আকারে যদি হচ্ছে পরীক্ষার হলে লিখে দিয়ে আসো, কোনো কারণে এটা যদি সৃজনশীলের খতে আসে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, ঠিক আছে, তখন যদি এরকম পয়েন্ট আকারে তুমি লিখে দিয়ে আসো,
আশা করি হচ্ছে একদম সহজে তুমি লিখতেও পারবা এবং পূর্ণ মার্কস পাবা। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে নেক্সট অংশে চলে যাই। সো প্রত্যেকটা যে শাখা, জীববিজ্ঞান বলো বা যে কোনো একটা সায়েন্সের শাখা, সেই শাখার কিন্তু কোনো না কোনো একজন জনক থাকে বা কোনো না কোনো একজন ব্যক্তি সেই শাখাটা শুরু করছিল, এরকম হয়। সো তেমনইভাবে আমাদের এই শ্রেণীবিন্যাসকরণ নিয়ে যেই বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে বেশি কাজ করছেন তার নাম হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ কেরুলাস লিনিয়াস। এই যে দেখো কেরুলাস লিনিয়াস, তাকে কি বলা হয়? তাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমির জনক। টেক্সোনমির জনক। সো এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমির জনক কাকে বলা হয়? আনসার হচ্ছে কেরুলাস লিনিয়াস। এবং তুমি মোটামুটি নিশ্চিত থাকো যে শুধুমাত্র এসএসসি বায়োলজি না, এসএসসির পর মানে এই বইটা তুমি শেষ করার পর এসএসসি পরীক্ষা পাশের পর তো এইচএসসি বায়োলজি নিয়েও পড়াশোনা করবা। সো এইচএসসি বায়োলজির ক্ষেত্রে তোমাকে হচ্ছে এই বইটা পড়তে হবে। সো এরকমভাবে তুমি এসএসসি পাশ করার পর এইচএসসি বায়োলজিতে যখন যাবা বা পরবর্তীতে আরও উচ্চতর শ্রেণীতে যখন যাবা, তখন বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবা যে একজন বিজ্ঞানীর নাম ঘুরে ফিরে আসতেছে, তিনি হচ্ছে কেরুলাস লিনিয়াস। কাজে ভালো করে মনে রাখো যে কেরুলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমির জনক। ঠিক আছে, অর্থাৎ শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে সে সর্বপ্রথম সবচেয়ে বেশি কাজ করছে। আচ্ছা, এই ভদ্রলোক কি কাজ করছে? এই ভদ্রলোক সমগ্র যে জীবজগৎ, অর্থাৎ দুনিয়াতে আমরা যত প্রাণী দেখি, যত উদ্ভিদ দেখি, তাদেরকে দুইটা শ্রেণীতে, দুইটা একদম সহজ সরল শ্রেণীতে হচ্ছে ভাগ করছেন। ঠিক আছে, যেটা কিনা আমরা হচ্ছে ক্লাস 7-8 থেকে হচ্ছে জেনে আসি। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, দুনিয়াতে যত গাছপালা আছে সবাইকে তিনি রাখছেন উদ্ভিদ জগতে। আর দুনিয়াতে যত প্রাণী আছে, ঠিক আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবাইকে রাখছেন তিনি হচ্ছে প্রাণী জগতে। সো দেখো কেরুলাস লিনিয়াসের চেহারাটা যেরকম ভাইয়ার মতো সহজ সরল, দেখো চেহারাটাতে কত মিল আছে না, সহজ সরল। সো আমার মতো সেও হচ্ছে একটা সহজ সরল একটা শ্রেণীবিন্যাস কিন্তু দিছিল, সহজ সরল একটা শ্রেণীবিন্যাস দিছিল। এবং সেই শ্রেণীবিন্যাসে কি ছিল? উদ্ভিদ, যত উদ্ভিদ আছে দুনিয়াতে সবাইকে রাখছিলেন তিনি উদ্ভিদ জগতে, যত প্রাণী আছে সবাইকে রাখছিলেন তিনি প্রাণী জগতে। এবং এই শ্রেণীবিন্যাসটা তিনি কখন করছিলেন? 1750 সালের দিকে। ভালো করে হচ্ছে সালগুলো একটু খেয়াল করো, তাহলে ব্রেইনে সুন্দর করে হচ্ছে সাজাইতে তোমার জন্য ইজি হবে। সো তিনি এই দুইটা সিম্পল শ্রেণীতে ভাগ করছিলেন কত সালে? 1750 সালের দিকে। 1750 সালের দিকে, অনেক আগে, ঠিক না? আচ্ছা, এরপর এই শ্রেণীবিন্যাস চলতে থাকলো বহুত বছর। এই শ্রেণীবিন্যাস মানে চলতে থাকলো, কোনো সমস্যা ছিল না, সবাই খুশি। ঠিক আছে, যে দুনিয়াতে দুই রকমের জীব হওয়া পসিবল, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। যেই জিনিস হচ্ছে নড়তে পারে না, ঠিক আছে, যেই জিনিসের মাঝে সবুজ সবুজ পাতা থাকে তাকে বলা হয় উদ্ভিদ। আর যেই জিনিস হচ্ছে নড়াচড়া করতে পারে বা হচ্ছে বিভিন্ন জিনিস থেকে খাবার দাবার সংগ্রহ করতে পারে তাকে বলা হয় প্রাণী। ঠিক আছে, এই আইডিয়া কত সাল পর্যন্ত চলে? 1830 সালের আগ পর্যন্ত মোটামুটি চলে, যে দুনিয়াতে এই দুই রকমের জীব হওয়া পসিবল। এরপর আসে 1830 সাল। 1830 সালে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লিস্টার। এই লিস্টার সাহেবের কথা তোমাদের বইতে কিন্তু উল্লেখ নাই, ঠিক আছে, বাট আমরা জানার সুবিধার্থে হচ্ছে জেনে রাখবো। লিস্টার সাহেব হচ্ছেন সেই বিজ্ঞানী যিনি কিনা আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। কি করেন? আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। সো আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তো ঝামেলা কি? আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে পরবর্তীতে দেখা যায় যে 1830 সালের পরে এমন এমন সব জীব আবিষ্কার হতে শুরু করে যাদেরকে না বলা যাচ্ছে উদ্ভিদ, না বলা যাচ্ছে প্রাণী। যেমন ফর এক্সাম্পল প্রোটিস্টার কথা আমরা বলতে পারি। প্রোটিস্টার অন্তর্গত কিছু পরিমাণ প্রোটোজোয়া, সেই প্রোটোজোয়ার ভিতরে এমিবা আছে বা হচ্ছে প্যারামেশিয়াম আছে বা হচ্ছে আমরা বলতে পারি তোমার ডায়াটমের কথা। সো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীব আবিষ্কার হয় যাদেরকে না বলা যাচ্ছে উদ্ভিদ, না বলা যাচ্ছে প্রাণী। এবার তো বিজ্ঞানীদের ঘুম হারাম যে এতদিন আমরা যাকে জানতাম যে জীব মানেই হয় হচ্ছে সে হবে উদ্ভিদ অথবা হবে প্রাণী, এই ধারণা তো আর কাজ করবে না। এখন থেকে কি করতে হবে? ফুল জিনিসটাকে আবার নতুন করে সাজাইতে হবে। কারণ এমন এমন সব জীব আবিষ্কার হয়ে গেছে যাদেরকে আমরা কি বলতে পারতেছি না, যাদেরকে আমরা না বলতে পারতেছি উদ্ভিদ, না বলতে পারতেছি প্রাণী। সো এরা উদ্ভিদও না, প্রাণীও না, এরা কি? এরা হচ্ছে অণুজীব। এবার এই অণুজীবগুলাকে ইনক্লুড করে নিশ্চয়ই আমাদের একটা শ্রেণীবিন্যাস করতে হবে। সো বিজ্ঞানীদের এই যে হাহাকার, এই যে দুর্দশা, সেই দুর্দশাতে কে তাদেরকে সাহায্য করবে? সাহায্য করার জন্য তখন এগিয়ে আসেন একজন বাহুবলী, যার নাম হচ্ছে R.H. হুইটেকার। R.H. হুইটেকার হচ্ছেন সেই বিজ্ঞানী যিনি কিনা 1969 সালে, সালটা ভালো করে মনে রাখতে হবে, 1969 সালে হচ্ছে তিনি এই যে অণুজীব আছে, ঠিক আছে, অর্থাৎ যাদেরকে উদ্ভিদ আমরা বলতে পারতেছি না, প্রাণীও বলতে পারতেছি না, ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এই অণুজীব, উদ্ভিদ, প্রাণী, এই সবাইকে হচ্ছে ইনক্লুড করে তিনি 5 রাজ্য মতবাদ নামে একটা নতুন মতবাদ দেন। কি করছেন তিনি? 5 রাজ্য মতবাদ হিসেবে একটা নতুন মতবাদ দেন। ওই সেখান থেকে হচ্ছে আমাদের যে 5টা রাজ্য এখন পড়াশোনা করি আমরা, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা,
ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, সেই 5টা রাজ্যের আইডিয়া হচ্ছে এই বিজ্ঞানী দিছিলেন, ঠিক আছে। এবং সেখান থেকে হচ্ছে এই 5টা রাজ্য আসছিল। সো 5টা রাজ্য করার ক্ষেত্রে তিনি যেই জিনিসটা খেয়াল করছেন যে এখন আর হচ্ছে আমাদের আদি ধারণা, অর্থাৎ কোন জীবটা হচ্ছে নড়াচড়া করতে পারে, নড়াচড়া করলে আমরা তাকে বলবো প্রাণী, আর কোন জীবটা হচ্ছে যা সবুজ পাতা থাকে তার ভিতরে, সবুজ পাতা থাকলে এবং নড়াচড়া না করতে পারলে তাকে আমরা বলবো উদ্ভিদ। ও যে আদি ধারণা আছে সেই ধারণাতে আমাদের বসে থাকলে আর হবে না। এখন আমাদের কি করতে হবে যে কোষের বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রত্যেকটা জীব মাত্রই হচ্ছে সেটা কোনো না কোনো কোষ দ্বারা গঠিত। জীবের গঠন এবং কাজের একক হচ্ছে আসলে কোষ। সো সেই কোষের বৈশিষ্ট্যটা কি, সেই কোষের সংখ্যা কত, কোষ কি একটা থাকে নাকি অনেকগুলো কোষ থাকে, সো এই জিনিসগুলা, এবং ডিএনএ আরএনএ, আমরা জানি প্রত্যেকের ভিতরেই বংশগতীয় উপাদান হিসেবে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। সেই ডিএনএ আরএনএর প্রকারভেদ এবং খাদ্যাভ্যাস, অর্থাৎ ওই জীবটা হচ্ছে কিভাবে খাবার দাবার খায়, এবং তার জনন পদ্ধতি, অর্থাৎ সে কি কোষ বিভাজনের মাধ্যমে জনন পদ্ধতি করে নাকি যৌন জনন করে নাকি হচ্ছে অযৌন জনন করে, এই নানানবিধ জিনিসের উপর ভিত্তি করে তিনি হচ্ছে এই 5টা রাজ্যের যে মতবাদ বা 5 কিংডম যে মতবাদ আছে সেই মতবাদ হচ্ছে দিচ্ছেন, ঠিক আছে। তো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে আর.এইচ. হুইটেকার ছিলেন সেই বাহুবলী, ঠিক আছে, অমরেন্দ্র বাহুবলী, যে কিনা হচ্ছে বিজ্ঞানীদের এই ঝামেলা থেকে বাঁচাইছেন। কি করছেন, শুধুমাত্র উদ্ভিদ বা প্রাণী না, বরঞ্চ অণুজীব অর্থাৎ প্রোটিস্টা, তারপর ফানজাই, মনেরা, এদেরকেও ইনক্লুড করে হচ্ছে তিনি 5 রাজ্য একটা মতবাদ দিছেন। কত সালে? 1969 সালে। এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, 5টা রাজ্যের নাম আমরা ইতিমধ্যেই জানি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং এনিমেলিয়া। কোন রাজ্যের ভিতরে কি টাইপের হচ্ছে জীব থাকে সেই জিনিসের সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মনেরা রাজ্যের ভিতরে থাকে হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া টাইপের জীব। মনেরা রাজ্যের ভিতরে থাকে হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া টাইপের জীব, ঠিক আছে। ব্যাকটেরিয়ার কথা আমরা মোটামুটি সবাই জানি যে নানান রকমের রোগবালাই সে সৃষ্টি করে, আবার এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজও করা হয়। সো ব্যাকটেরিয়া টাইপের জীব কোন রাজ্যের ভিতরে থাকে ভালো করে মনে রাখো, এটা হচ্ছে মনেরা রাজ্যের ভিতরে। যে কারণে অনেক ক্ষেত্রেই মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়ার রাজ্য। মনেরাকে কি বলা হয়? ব্যাকটেরিয়ার রাজ্য বলা হয়। সো আমাদের এমসিকিউতে যদি আসে নিচের কোনটিকে বলা হয় ব্যাকটেরিয়ার রাজ্য, আনসার কি? আনসার হচ্ছে মনেরা। কেন মনেরাকে হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য বলা হয়? কারণ মনেরাতে সাধারণত ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া মানে কি? নীলাভ সবুজ শৈবাল, এই টাইপের জীবই সাধারণত এর ভিতরে থাকে, যে কারণে এটাকে বলা হয় ব্যাকটেরিয়ার রাজ্য। এরপর আসো প্রোটিস্টার ভিতরে দেখা যায় হচ্ছে কি টাইপের জীব থাকে? প্রোটিস্টার ভিতরে থাকে সাধারণত প্রোটোজোয়া টাইপের জীব। প্রোটিস্টার ভিতরে কি থাকে? প্রোটোজোয়া টাইপের জীব থাকে। প্রোটোজোয়া এবং কিছু পরিমাণ শৈবাল, প্রোটোজোয়া এবং শৈবাল টাইপের জীব, ঠিক আছে। সেই শৈবালের ভিতরে এককোষী একটা শৈবালের কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডায়াটম। সো প্রোটোজোয়া এবং শৈবাল নিয়ে হচ্ছে গঠিত যেই রাজ্যটা, সেটাকে বলা হয় প্রোটিস্টা। ফানজাইতে কি থাকে? ফানজাইতে থাকে ছত্রাকের একটা রাজ্য হচ্ছে ফানজাই। অর্থাৎ ব্যাঙের ছাতা বলো বা পেনিসিলিয়াম বলো, বিভিন্ন যে ছত্রাক আছে, ইস্টের কথা বলতে পারি আমরা। সো এই সকল ছত্রাক নিয়ে যে রাজ্যটা গঠিত সেটার নাম হচ্ছে ফানজাই। এরপর আসো প্লান্টি। আমরা এতদিন পর্যন্ত যাদেরকে গাছ হিসেবে নর্মালি চিনি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, সকল উন্নত উদ্ভিদ নিয়ে যে রাজ্যটা গঠিত তাকে বলা হয় প্লান্টি রাজ্য, ঠিক আছে। প্লান্টির মাঝে কিন্তু প্ল্যান্ট কথাটা আছে। প্ল্যান্ট মানে হচ্ছে আমরা জানি গাছ। সো প্লান্টিতে থাকে হচ্ছে সকল উন্নত উদ্ভিদ, ঠিক আছে, সেটা হতে পারে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলা। এরপর আসো এনিমেলিয়াতেও একটা কথা আছে, সেটা হচ্ছে এনিম্যাল মানে হচ্ছে প্রাণী। সো আমরা বুঝতে পারতেছি যে মানুষ সহ দুনিয়াতে যত প্রাণী আছে, ঠিক আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবাই হচ্ছে আসলে এনিমেলিয়ার অন্তর্গত। সবাই হচ্ছে কিসের অন্তর্গত? এনিমেলিয়ার অন্তর্গত। সো এই হচ্ছে সেই 5টা রাজ্য, যেই 5টা রাজ্য সম্পর্কে আমাদের বইতে দেখবা আলোচনা করা আছে। বইতে কি আছে? আলোচনা করা আছে। সো ব্যাকগ্রাউন্ডের এই যে কাহিনীগুলা যে কি কারণে হচ্ছে এই 5টা রাজ্য আসছে, 5টা রাজ্যের দরকারটা কি ছিল, ঠিক আছে, সেটা তো বইতে উল্লেখ নাই। সেটা উল্লেখ নাই বলে কিন্তু বায়োলজিকে আমাদের অনেকের কাছে মুখস্থের একটা সাবজেক্ট বলে মনে হয়। বাট ব্যাকগ্রাউন্ডের গল্পগুলো যে মাত্র বলছি তোমার ব্রেনে কিন্তু ঢোকা শুরু করছে। আশা করি হচ্ছে একদম সহজে বুঝতে পারছো, ঠিক আছে। এবার এই যে 5টা রাজ্য, সেই 5টা রাজ্যের মাঝে দেখা গেল, ঠিক আছে, প্রথম যে রাজ্যটা অর্থাৎ মনেরা হচ্ছে বাকি সবার থেকে আলাদা। মনেরার ভিতরে যে ধরনের কোষ পাওয়া যায়, সেই কোষগুলো হচ্ছে কিরকম প্রকৃতির? সেগুলো হচ্ছে আদি প্রকৃতির কোষ। আদি প্রকৃতির মানে কি? আদি প্রকৃতির মানেই হচ্ছে বুঝতে পারতেছো উন্নত না।
আদি মানে শুরুতে কোনো একটা জিনিস যখন থাকে, ধরো কোনো একটা তোমার বিল্ডিং তুমি বানাইতেছো, শুরুর দিকে যখন হচ্ছে বিল্ডিংটা বানানো হয় তখন কিন্তু দেখতে সুন্দর লাগে না, ঠিক না? সো ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি, আদি প্রকৃতির। আর একটা বিল্ডিং যখন সুন্দরভাবে হচ্ছে মানে বানানো শেষ হয়ে যায় তখন কিন্তু দেখতে সুন্দর লাগে, যে আরে বাড়িটা সুন্দর লাগতেছে, সো তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারি উন্নত প্রকৃতির। সো ফার্স্টে আমরা মনে রাখবো যে প্রথম যে রাজ্যটা মনেরাতে দেখা যায় যে কি প্রকৃতির কোষ থাকে, আদি প্রকৃতির কোষ থাকে, আদি প্রকৃতির কোষ থাকে। সো এই জন্য এদেরকে বলা হয় আদি কোষী জীব, এদেরকে কি বলা হয়, আদি কোষী জীব। আর বাকি যতগুলা রাজ্য আছে, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এরা সবাই হচ্ছে প্রকৃত কোষী, এরা হচ্ছে সবাই প্রকৃত কোষী কিংবা ইউক্যারিওটিক, এরা হচ্ছে প্রকৃত কোষী কিংবা ইউক্যারিওটিক, ঠিক আছে? ইউক্যারিওটিকের মাঝে ইউ যে কথাটা আছে, ইউ মানেই হচ্ছে আধুনিক, ইউ মানেই হচ্ছে আধুনিক। সো এরা হচ্ছে কিরকম প্রকৃতির জীব, এরা হচ্ছে আধুনিক কোষ বিশিষ্ট জীব। সো আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু এই যে 5টা রাজ্য আছে, সেই 5টা রাজ্যের মাঝে মনেরা রাজ্যটা সবার থেকে আলাদা, এবং বাকি সবাই হচ্ছে তাদের মাঝে অনেক ক্ষেত্রেই হচ্ছে অমিল আছে বা অনেক ক্ষেত্রে পার্থক্য আছে, বাট একটা ক্ষেত্রে তারা সবাই সেম, একটা ক্ষেত্রে তারা সবাই সেম, যেটা কি, সেটা হচ্ছে এরা সবাই হচ্ছে আসলে প্রকৃত কোষী কিংবা ইউক্যারিওটিক জীব। সো এই জিনিসটা কে খেয়াল করছেন, এই জিনিসটা খেয়াল করছেন হচ্ছে আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে লিন মার্গুলিস, যার নাম হচ্ছে কি, লিন মার্গুলিস, ঠিক আছে? মেয়েরা সাধারণত একটু বেশি বুদ্ধিমান হয়। সো দেখো লিন মার্গুলিস কিন্তু এটা খেয়াল করছেন যে এই যে মনেরা কথা বলতেছেন, মনেরা তো বাকি সবার থেকে আলাদা, তাহলে মনেরাকে একটা দলে রাখি আর বাকি সবাইকে আরেকটা দলে রাখি, ঠিক আছে? সো যেহেতু এরা কিংডমের উপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সুপার কিংডম, কিংডমের উপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সুপার কিংডম। সো তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে RH হুইটেকারের যেই শ্রেণীবিন্যাসটা ছিল সেটাকে আর একটু গুছিয়ে প্রকাশ করছেন, সেটাকে আর একটু কি করছেন, গুছিয়ে প্রকাশ করছেন, যে স্যার আপনার মতামতটা ঠিক আছে বা আপনার মতবাদটা আমরা মেনে নিচ্ছি, বাট এটাকে আর একটু গুছিয়ে হচ্ছে প্রকাশ করা যায়। সেই গুছিয়ে প্রকাশ করার কাজটা কে করছেন, লিন মার্গুলিস। কত সালে, 1974 সালে। সো আইডিয়াগুলো বুঝতে পারছো তো? প্রথমে 1750, ঠিক আছে? 1750 সালে কি হয়েছিল, 1750 সালে কেরুলাস লিনিয়াস, 1750 না ঠিক 1757 দিকে আর কি, বাট আমরা ধরে নিতে পারি যে 1750-এর দিকে বিজ্ঞানীদের ধারণা ছিল যে দুনিয়াতে দুইটা জীব হইতে পারে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, এবং এই ধারণাটা চলতে থাকে হচ্ছে 1830 পর্যন্ত, ঠিক আছে? 1830 পর্যন্ত, যতদিন না হচ্ছে আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কারের পর বিজ্ঞানীরা জুম করে দেখার হচ্ছে ক্যাপাবিলিটি অর্জন করেন, এবং জুম করে দেখতে গিয়ে তারা দেখলেন যে এমন এমন জীব আছে যে জীবগুলোকে না বলা যাচ্ছে উদ্ভিদ, না বলা যাচ্ছে প্রাণী। সো তখন হচ্ছে গিয়ে RH হুইটেকার সাহেব, ঠিক আছে, 1969 সালে তিনি ওই অণুজীব, উদ্ভিদ, প্রাণী সবাইকে ইনক্লুড করে হচ্ছে 5টা রাজ্যের মতবাদ দেন, এবং সেই 5টা রাজ্যের ভিতরেও আবার দেখা গেছে যে মনেরা বাদে বাকি সবাই যেহেতু হচ্ছে মিল সম্পন্ন, ঠিক আছে, বাকি সবার মাঝে মিল আছে, মনেরা আলাদা, সে কারণে ওই জিনিসটা খেয়াল করে বিজ্ঞানী লিন মার্গুলিস হচ্ছে 1974 সালে একটা ফাইনাল শ্রেণীবিন্যাস প্রদান করেন। সো লিন মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী তিনি যে কাজটা করছেন যে সমগ্র জীবজগৎকে তিনি দুইটা সুপার কিংডমে ভাগ করছেন। ফার্স্টে সমগ্র জীবজগৎকে তিনি দুইটা সুপার কিংডমে ভাগ করছেন, কিসের ভিত্তিতে, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত কিনা, এটার ভিত্তিতে তিনি সমগ্র জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করছেন। সুপার কিংডম 1-এর ভিতরে তিনি রাখছেন শুধুমাত্র মনেরাকে, কেন সুপার কিংডম 1-এর ভিতরে মনেরা রাখছেন? কারণ আমরা বলছি অলরেডি যে মনেরার ভিতরে যে জীবগুলা পাওয়া যায় তারা হচ্ছে আদিকোষী জীব। সো সুপার কিংডম 1-এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে যে মনেরা রাজ্যটা থাকে তারা হয় কিরকম, তারা হচ্ছে আদিকোষী জীব হয়, অর্থাৎ তাদের কোষটা সুগঠিত হয় না বা তাদের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হয় না। এবং এই মনেরার ভিতরে কি ধরনের জীব পাওয়া যায় আমরা কিন্তু ইতিমধ্যেই জানি, যে মনেরার ভিতরে পাওয়া যায় হচ্ছে ব্যাকটেরিয়া টাইপের জীব এবং নীলাভ সবুজ শৈবাল কিংবা সায়ানো ব্যাকটেরিয়া টাইপের জীব। এক ধরনের নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নষ্ট, এক ধরনের নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি, নষ্ট। সো যেহেতু ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া টাইপের জীব এই মনেরা রাজ্যের ভিতরে পাওয়া যায়, যে কারণে মনেরাকে কি বলা হয়, মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়ার রাজ্য। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই জানি। সো সুপার কিংডম 1 সম্পর্কে আমাদের কিন্তু আইডিয়া ডান। আর সুপার কিংডম 2-এর মাঝে বুঝতে পারতেছো, সুপার কিংডম 2-এর মাঝে হচ্ছে বাকি 4টা রাজ্য থাকবে, সুপার কিংডম 2-এর মাঝে যেই জীবগুলো পাওয়া যায় তারা সবাই হচ্ছে প্রকৃত কোষী জীব, অর্থাৎ তাদের কোষটা হচ্ছে সুগঠিত হবে এবং কোষের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটাও সুগঠিত হবে, ঠিক আছে? সো এর ভিতরে কারা কারা আছে দেখো, রাজ্য নাম্বার 2 অর্থাৎ প্রোটিস্টা আছে, রাজ্য নাম্বার 3 অর্থাৎ ফানজাই আছে, রাজ্য নাম্বার 4 অর্থাৎ প্ল্যান্টি আছে, এবং রাজ্য নাম্বার 5 অর্থাৎ অ্যানিমেলিয়া এই সুপার কিংডম 2-এর অন্তর্গত, ঠিক আছে? কই থেকে আইডিয়াগুলো আসছে বুঝতে পারছো কিনা বলো?
আশা করি হচ্ছে কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাইও যে পড়াগুলা বুঝতে পারছো কিনা, তাইলে ভাইয়া হচ্ছে বুঝতে পারবো যে আমার টিচিং টেকনিক ঠিক আছে কিনা, ঠিক আছে? বা সেই অনুযায়ী হচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারবো। আশা করি হচ্ছে ফুল কাহিনীটা বুঝতে পারছো। এবার উদাহরণগুলো একটু আমরা দেখার চেষ্টা করি, যদিও উদাহরণগুলো আমি টুকটাক বলে দিচ্ছি, স্টিল আমরা দেখি। মনারের ভিতরে থাকে হচ্ছে তোমার এরকম, কি বললাম, যে ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া থাকে হচ্ছে মনারের ভিতরে। প্রোটিস্টের ভিতরে কারা থাকে? প্রোটিস্টের ভিতরে থাকে হচ্ছে যেটা বললাম যে প্রোটোজোয়া টাইপের জীব। প্রোটোজোয়ার উদাহরণ কি? প্রোটোজোয়ার উদাহরণ হচ্ছে এমিবা, প্যারামেশিয়াম। এমিবা, প্যারামেশিয়াম এগুলো হচ্ছে প্রোটোজোয়া টাইপের জীব। এগুলো হচ্ছে কি টাইপের জীব? প্রোটোজোয়া টাইপের জীব, প্রোটোজোয়া টাইপের জীব। প্রোটোজোয়ার উদাহরণ হচ্ছে এমিবা এবং প্রোটোজোয়ার উদাহরণ হচ্ছে প্যারামেশিয়াম। এবং ডায়াটম থাকতে পারে। ডায়াটম জিনিসটা কি? ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল। ডায়াটম হচ্ছে কি? এককোষী শৈবাল, এককোষী শৈবাল। সো শৈবাল এবং প্রোটোজোয়া, শৈবাল এবং প্রোটোজোয়া এটা মিলে যে রাজ্যটা গঠিত তাকে বলা হয় প্রোটিস্টা। তাকে কি বলা হয়? প্রোটিস্টা বলা হয়। রাজ্য নাম্বার 3 অর্থাৎ ফানজাই। ফানজাইতে কি থাকে? ফানজাইতে থাকে মেইনলি ছত্রাক টাইপের, ছত্রাক টাইপের জীব। ফানজাইতে থাকে হচ্ছে মেইনলি ছত্রাক টাইপের জীব। এবং সেই ছত্রাকের উদাহরণ কি? ছত্রাকের উদাহরণ হতে পারে ইস্ট, ছত্রাকের উদাহরণ হতে পারে ইস্ট, হইতে পারে মাশরুম, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম, এরকম নানানবিধ জীব। সো ছত্রাক থাকে হচ্ছে ফানজাই রাজ্যের ভিতরে। এরপর আসে হচ্ছে প্ল্যান্টি রাজ্য। প্ল্যান্টি রাজ্যের ভিতরে যত উন্নত প্রকৃতির উদ্ভিদ আছে, উন্নত প্রকৃতির সবুজ উদ্ভিদ যত আছে সবাই হচ্ছে থাকে প্ল্যান্টির ভিতরে। যেমন আম, জাম, কাঁঠাল, ঠিক আছে? আমরা যত গাছ চিনি সবাই হচ্ছে থাকি কি? প্ল্যান্টির ভিতরে। আর সর্বশেষে রাজ্য নাম্বার 5, রাজ্য নাম্বার 5-এ থাকে হচ্ছে এনিমেলিয়া অর্থাৎ এনিমেল থাকে। যত প্রাণী আছে প্রোটোজোয়া বাদে যত অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী আছে সকল প্রাণীদের রাজ্য হচ্ছে এনিমেলিয়া, ঠিক আছে? আশা করি হচ্ছে প্রত্যেকটা রাজ্য সম্পর্কে আমাদের টুকটাক কিন্তু আইডিয়া হয়ে গেছে। প্রত্যেকটা রাজ্য সম্পর্কে, 5টা রাজ্যের মাঝে প্রত্যেকটা রাজ্য সম্পর্কে আমাদের কিন্তু টুকটাক আইডিয়া হয়ে গেছে। এবার আমাদের কি কাজ করতে হবে? এবার আমাদের প্রত্যেকটা রাজ্য সম্পর্কে ইন্ডিভিজুয়াল যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বইতে, ইন্ডিভিজুয়াল যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলা বইতে দেখবা যে এরকম মানে প্যারা আকারে উল্লেখ আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে সুন্দর করে পয়েন্ট আকারে শিখতে হবে। পয়েন্ট আকারে শিখলে যখন পরীক্ষাতে এই টাইপের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? যখন পরীক্ষাতে গিয়ে দেখবা যে এই টাইপের একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, যেখানে বলছে যে উদ্দীপকের পি যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে? অর্থাৎ রাজ্যের বৈশিষ্ট্যটা উল্লেখ করতে হবে। উদ্দীপকের পি জিনিসটা কি? পি হচ্ছে পেনিসিলিয়াম। আর আমরা জানি পেনিসিলিয়াম জিনিসটা কিসের অন্তর্গত? পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক। ছত্রাক মানে হচ্ছে সে ফানজাই রাজ্যের অন্তর্গত। কাজে 3 নাম্বার যে রাজ্য অর্থাৎ ফানজাই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে উল্লেখ করতে হবে। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যেই 5টা রাজ্য সম্পর্কে এতক্ষণ বকবক করলাম সেই প্রত্যেকটা রাজ্যের যে ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পয়েন্ট আকারে হচ্ছে শিখতে হবে। সো পয়েন্ট আকারে শিখতে যাওয়ার আগে আমাদের 2টা বেসিক জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট 2টা বেসিক জানতে হবে। যেই বেসিকগুলো আমরা যদি এখন না জানি, সামনে আমরা যতই আগাবো ক্লাসের ততই আমাদের কিন্তু জ্বালাবে। সো আমরা তো চাই না প্যারা খাইতে। সো আমরা এখনই হচ্ছে সেই বেসিকগুলো জেনে ক্লিয়ার করে ফেলবো। একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে? আদিকোষ এবং প্রকৃত কোষের মাঝে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা তোমাদেরকে শিখতে হবে। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য যদি শিখে ফেলো তাইলে আমরা কিন্তু আরামসে একদম চোখ বন্ধ করে হচ্ছে অনেক পার্থক্য এই মনেরা, প্রোটিস্টা এগুলোর মাঝে লিখে ফেলতে পারবো, ঠিক আছে? আদিকোষ জিনিসটা কি? একটা কোষ চিন্তা করো। একটা কোষ নর্মালি কিরকম হয়? এরকম হয় না? একটা কোষ এরকম হয় নর্মালি। সো সেই কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা যদি সুগঠিত না হয়, তখনই সেই জিনিসটাকে বলা হয় আদিকোষ। আদিকোষ কাকে বলে? যেই কোষে নিউক্লিয়াসটা সুগঠিত না। এখন তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন আসতেছে যে ভাইয়া নিউক্লিয়াস কখন সুগঠিত হয়, কখন সুগঠিত হয় না? সো চলো আমরা সেই জিনিসটাও ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? আমরা সেই জিনিসটাও ক্লিয়ার করে ফেলবো জাস্ট একটা চিত্র দেখার মাধ্যমে। এই চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র। এবং এই নিউক্লিয়াসের মাঝে আমরা কিন্তু দেখতেছি যে কয়েকটা পার্ট আছে। প্রথম কথা, নিউক্লিয়াসের বাইরে একটা আবরণ আছে। নিউক্লিয়াসের বাইরে কি আছে? একটা আবরণ আছে, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা কিন্তু সেকেন্ড অধ্যায় অর্থাৎ জীবকোষ এবং টিস্যুতে কিন্তু অলরেডি পড়ে আসছি, ঠিক আছে? জীবকোষ এবং টিস্যুর নিউক্লিয়াস যে পার্টটা, সেই নিউক্লিয়াস পার্টটা আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বুঝবো যে একটা নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকে। যে পর্দাটাকে কি বলা হয়? নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি, অনেক নামে ডাকা যায়। সো এই আবরণটাকে বা এই পর্দাটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। সো এই ঝিল্লিটা থাকতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে মাঝখানে একটা টিপ থাকতে হবে। মাঝখানে কি থাকতে হবে? একটা টিপ থাকতে হবে। সো নিউক্লিয়াসের ভিতরে টিপের মতো যে অঞ্চলটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিউক্লিওলাস।
লাস। সো নিউক্লিওলাস থাকতে হবে। 3 নম্বর কথা কি? 3 নম্বর কথা হচ্ছে এখানে একটা তরল পদার্থ থাকতে হবে, এখানে একটা তরল পদার্থ থাকতে হবে। সেই তরল পদার্থটার নাম কি? সেই তরল পদার্থটার নাম হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। সেই তরল পদার্থটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা কয়েকটা অংশ পাইলাম। 1 নম্বর কথা হচ্ছে বাইরে একটা আবরণ থাকতে হবে, যে আবরণটাকে কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন। 2 নম্বর কথা হচ্ছে মাঝখানে একটা টিপ থাকতে হবে, টিপটাকে বলা হয় নিউক্লিওলাস। 3 নম্বর কথা হচ্ছে এখানে একটা তরল পদার্থ থাকতে হবে, যে তরল পদার্থটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং 4 নম্বর কথা হচ্ছে লাল লাল যে সুতার মতো অংশটা, সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। সেটাকে কি বলা হয়? ক্রোমাটিন তন্তু বলা হয়, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার বলা হয়, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। সো এই 4টা উপাদান যদি কোনো একটা নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত থাকে, তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা কি বলবো? সুগঠিত নিউক্লিয়াস। 4টা উপাদান কি? 1 নম্বর কথা বাইরে একটা আবরণ থাকতে হবে, নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে একটা টিপ থাকতে হবে, নিউক্লিওলাস। 3 নম্বর কথা হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকতে হবে, তরল অংশ। এবং 4 নম্বর কথা হচ্ছে এই ক্রোমাটিন তন্তু থাকতে হবে। এই 4টা অংশ যদি কোনো একটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, তখন সেটাকে বলবো আমরা সুগঠিত নিউক্লিয়াস। সো ব্যাকটেরিয়া টাইপের যে জীব আছে, ব্যাকটেরিয়া টাইপের যে জীব আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়াসের এই 4টা উপাদানের মাঝে বাইরের আবরণ, ভিতরের টিপ, ঠিক আছে, ভিতরের টিপ, মাঝখানের তরল অংশ, মাঝখানের এখানে তরল অংশ, মাঝখানের তরল অংশ, এবং তোমার হচ্ছে এখানের যে সুতাগুলো আছে, সুতাগুলা, ঠিক আছে, এই 4টা অংশের মাঝে, এই 4টা অংশের মাঝে, নিউক্লিয়াসের এই 4টা অংশের মাঝে দেখা যায় যে এদের নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকে না। আবরণ না থাকলে ভিতরের যে তরল অংশ, ভিতরের তরল অংশ তো বাইরে হচ্ছে ছড়াই পড়বে। ছড়াই পড়লে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই অংশ বলে আলাদা বলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। নিউক্লিয়াসের মাঝে এই তরল অংশ বলে হচ্ছে আলাদা কিছু থাকবে না। এবং দেখা যায় যে এদের নিউক্লিয়াসে কোনো টিপও থাকে না, শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র থাকে হচ্ছে ক্রোমাটিন তন্তু। শুধুমাত্র কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। কাজেই আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে এই যে নিউক্লিয়াসের মতো যে অংশটা, এটা তো আসলে নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো যে অংশটা, সেই অংশটা হচ্ছে একটা আদি নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে একটা আদি নিউক্লিয়াস, কিংবা এটাকে অনেক সময় আদর করে ডাকা হয় নিউক্লিওয়েড, ঠিক আছে। এটাকে কি ডাকা হয়? এটাকে ডাকা হয় নিউক্লিওয়েড, ঠিক আছে। মনে রাখবো বায়োলজিতে কোনো একটা কিছু লাস্টে যদি অয়েড থাকে, কোনো একটা কিছু লাস্টে যদি বায়োলজিতে অয়েড থাকে, অয়েড মানে হচ্ছে তার মতো। কার মতো? নিউক্লিয়াসের মতো। সো এই অঞ্চলটা হচ্ছে নিউক্লিয়াসের মতো, আসলে কোনো নিউক্লিয়াস না এটা, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো অঞ্চল। নিউক্লিয়াস হইতে গেলে তো বাইরে পর্দা লাগে, ভিতরে টিপ লাগে, তরল অংশ লাগে। সো এরকম কোনো কিছুই নাই, জাস্ট হচ্ছে কি আছে? জাস্ট হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু আছে। কাজেই এই যে ফকিন্নি মার্কা নিউক্লিয়াস, তাকে বলা হয় আদি নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড। সে প্রকৃত নিউক্লিয়াস না, বরং নিউক্লিয়াসের মতো একটা অঞ্চল, যে কারণে তাকে বলা হয় নিউক্লিওয়েড। সো আদিকোষ সম্পর্কে আমাদের 1 নম্বর যে আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে আদিকোষের নিউক্লিয়াসটা হয় আদি প্রকৃতির, এ কারণেই তাকে বলা হয় আদিকোষ, ঠিক আছে। নিউক্লিয়াস আদি প্রকৃতির মানে কি? নিউক্লিয়াসের মাঝে যে 4টা অংশ বলছিলাম, সেই 4টা অংশের মাঝে 3টা অংশই থাকে না, মাত্র জাস্ট হচ্ছে একটা অংশ থাকে, যে অংশটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বাইরে এরকম একটা আবরণ থাকবে, যেটাকে আমরা বলবো নিউক্লিয়ার পর্দা। ভিতরে একটা টিপের মতো অংশ থাকবে, যেটাকে আমরা বলবো নিউক্লিওলাস। এবং এর সাথে হচ্ছে এর যে তন্তুগুলো আছে, অর্থাৎ ক্রোমাটিন তন্তু, সেটা তো ডেফিনেটলি থাকবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি হচ্ছে এর ভিতরে তরল অংশ, অর্থাৎ নিউক্লিওপ্লাজমও কিন্তু থাকবে, নিউক্লিওপ্লাজমও থাকবে। সো যেহেতু এর নিউক্লিয়াসের ভিতরে ওই 4টা অংশই থাকে, সে কারণে এই নিউক্লিয়াসটাকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস। এবং এই প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, তাকে বলা হয় প্রকৃত কোষ। বোঝা গেছে কিনা বলো? সো এটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মাঝে থাকা 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার যে পার্থক্য, সেটা হচ্ছে আদি কোষে যে জীবগুলা হয়, সেই জীবগুলার এই কোষের ভিতরে একটা মাত্র জিনিস পাওয়া যায়, একটা মাত্র জিনিস পাওয়া যায়। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে রাইবোসোম। একটা মাত্র জিনিস পাওয়া যায় তার সাইটোপ্লাজমে, সেই জিনিসটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোম বাদে অন্য কোনো কোষীয় অঙ্গাণু এর ভিতরে থাকে না, এর সাইটোপ্লাজমে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। শুধুমাত্র এবং কেবলমাত্র কি থাকে? রাইবোসোম থাকে। রাইবোসোম বাদে অন্য কোনো কিছু এর ভিতরে থাকে না। অন দ্য আদার হ্যান্ড ভালো করে মনে রাখবা যে প্রকৃত কোষের যে জীব, সেই জীবের ভিতরে সকল কোষীয় অঙ্গাণু থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বলো, ঠিক আছে, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, কিংবা গলজি বডি বলো, ঠিক আছে, যত কোষীয় অঙ্গাণু আমরা চিনি, সকল কোষীয় অঙ্গাণু কিন্তু এর ভিতরে থাকে। এবং এই কোষটা যদি হচ্ছে একটা উদ্ভিদ কোষ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তার ভিতরে প্লাস্টিডও থাকবে, তার ভিতরে কি থাকবে? প্লাস্টিড থাকবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আদি কোষ এবং প্রকৃত কোষের মাঝে অনেক অনেক পার্থক্য কিন্তু আছে, অনেক অনেক পার্থক্যই কিন্তু এর ভিতরে আছে।
সো জাস্ট এই একটা বেসিক জানার মাধ্যমে আদি কোষ এবং প্রকৃত কোষের মাঝে পার্থক্যটা কি, এই একটা বেসিক জানার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন যে রাজ্য সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বইতে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর মাঝে অনেক অনেক বৈশিষ্ট্য কিন্তু আমরা জেনে ফেলছি অলরেডি। এবার জাস্ট আমি তোমাদেরকে কানেক্ট করাই দিব, দ্যাটস ইট। তুমি কিন্তু পরীক্ষার হলে একদম খাতা ভরে লিখতে পারবা। যেমন কোনো একটা জীবকে ভাই ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা জীবকে এখন থেকে আমরা যদি জাস্ট বলতে পারি যে সেই জীবটা হচ্ছে একটা আদিকোষী জীব, যেমন মনের রাজ্যের ক্ষেত্রে আমরা বলবো যে মনের রাজ্যের জীবগুলো কিরকম, আদিকোষ একটা জীব। আদিকোষ বলা মাত্রই আমরা কিন্তু এখন থেকে একদম চোখ বন্ধ করে আরামসে লিখে ফেলতে পারবো যে আদিকোষ মানেই হচ্ছে তার নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না, এটা 1 নম্বর পয়েন্টে লিখলা। 2 নম্বর পয়েন্টে কি বলতে পারবা, নিউক্লিয়াস সুগঠিত না মানে কি, সেই নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকবে না, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা থাকবে না, এবং ভিতরে কোনো টিপ থাকবে না, অর্থাৎ নিউক্লিয় লাস থাকবে না। 3 নম্বর কথা হচ্ছে এর কোনো নিউক্লিয় প্লাজমও থাকবে না। 4 নম্বর কথা হচ্ছে এর কোষের মাঝে রাইবোজোম বাদে অন্য কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু উপস্থিত থাকবে না। 4টা পয়েন্ট আরামসে লিখে ফেলতে পারবো না এখান থেকে। 4টা পয়েন্ট কিন্তু আমরা জাস্ট এই বেসিক জানার মাধ্যমে এখান থেকে লিখে ফেলতে পারবো। সিমিলারলি আমরা যদি কোনো একটা রাজ্যকে বলতে পারি এটা হচ্ছে একটা প্রকৃত কোষী জীবের রাজ্য, যেমন ফর এক্সাম্পল প্রোটিস্টার কথা। প্রোটিস্টা জিনিসটা কি, প্রোটিস্টা হচ্ছে একটা প্রকৃত কোষী জীবের রাজ্য, ইউক্যারিওটিক একটা জীবের রাজ্য। কাজেই তাকে প্রকৃত কোষ বলা মাত্রই আমরা কিন্তু 4টা বৈশিষ্ট্য, ঠিক আছে, এটার বিপরীত 4টা বৈশিষ্ট্য কিন্তু লিখে ফেলতে পারবো। 1 নম্বর কথা হচ্ছে এটা একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষ মানে কি, তার নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত মানে কি, সেই নিউক্লিয়াসের মাঝে কয়েকটা পয়েন্ট আবার লিখে ফেলো যে সেই নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার ঝিল্লি বা পর্দা থাকবে, ভিতরে নিউক্লিয় লাস থাকবে, এবং নিউক্লিয় প্লাজম থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, ঠিক আছে, অনেক অনেক কথা কিন্তু আমরা লিখে ফেলতে পারতেছি। এবং এর পাশাপাশি এর যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মাঝে রাইবোজোম তো থাকবে, রাইবোজোম ছাড়াও বাকি সকল কোষীয় অঙ্গাণু কিন্তু এর ভিতরে উপস্থিত থাকবে, বাকি সকল কোষীয় অঙ্গাণু কিন্তু এর সাইটোপ্লাজমে উপস্থিত থাকবে। সো জাস্ট একটা বেসিক জানছো, কিন্তু তুমি কিন্তু আরামসে এখান থেকে এবার যত বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, যত বৈশিষ্ট্য আছে সব কিন্তু সুন্দরভাবে লিখতে পারবা না, একদমই সহজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এরকমভাবে বেসিক থেকে বুঝতে হবে। বেসিক বুঝার সুবিধাটাই হচ্ছে এটা, প্রথম দিকে একটু কষ্ট করতে হয়, বাট মেইন কাহিনীটা যখন ধরে বলবা তুমি অন্যদের চেয়ে আরামসে অনেক আগে যেতে পারবা, ঠিক আছে। অনেক কিছু তুমি জাস্ট বেসিক থেকে লিখতে পারবা, যেটা অন্যরা জাস্ট মুখস্থ করেছে যাবে। বাট আমার যারা সাবস্ক্রাইবার আসো, আমার যারা কাছে স্টুডেন্ট যারা আসো, প্রত্যেকেই কিন্তু দেখো যে ভাইয়া তোমাদের সবাইকে চেষ্টা করি অন্য সবার থেকে আগায় রাখতে, অন্য সবার থেকে যাতে তুমি আগায় থাকো, ক্লাসের মাঝে অন্য সবাই যাতে জাস্ট তাক লেগে থাকে যে তুমি এত বায়োলজি কেমনে পারো, জাস্ট বিকজ তোমার বেসিকটা স্ট্রং, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, সেকেন্ড যে বেসিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। এবং জাস্ট আমি এটাই বলবো যে আল্লাহর ওয়াস্তে এটা ভালো করে বুঝে যাও। এটা যদি এখানে না বুঝো, তুমি যতদিন বায়োলজি পড়বা, যতদিন বাবা তুমি বায়োলজি পড়িবে, তোমার পিছনে এটা ছাড়বে না, ঠিক আছে। এই যে দেখো, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, কিংবা দেখো ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, ঠিক আছে, এখান থেকে তাদের ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। অথবা কি বলা হচ্ছে দেখো, অ্যানিমেলিয়াতে গিয়ে কি বলা আছে দেখো, অ্যানিমেলিয়াতে গিয়ে বলা আছে যে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং তোমার স্ত্রী প্রাণী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গেমিট তৈরি হয়। সো এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলতে আসলে কি বোঝায়, এটা যদি তুমি এখন না বুঝছো, এই ক্লাসটা দেখে যদি না বুঝো, দেখবে যে বায়োলজি যতদিন পড়তেছো এই জিনিসটা তোমার গলার কাটা, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে জ্বালাবে, এবং তোমার আর অন্য কোনো উপায় থাকবে না এটা মুখস্থ করা ছাড়া। সো আমি চাই না তোমরা না বুঝে মুখস্থ করো, ঠিক আছে, মনে রাখতে হবে সব কিছুই, বাট বুঝে মনে রাখলে তোমার জন্য একদম দেখবা যে পানি ভাত হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপারই না। সো প্রথমে আসো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এগুলো দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড যেটাই থাকুক না কেন, এই যে কোনো একটা কিছু লাস্টে প্লয়েড কথাটা আছে, কোনো একটা কিছু লাস্টে যে প্লয়েড কথাটা আছে, এইটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় ক্রোমোজোম কিভাবে সাজানো আছে, ক্রোমোজোম কিভাবে সাজানো আছে, ক্রোমোজোম কিভাবে সাজানো আছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। যে কোনো একটা কিছু লাস্টে যদি প্লয়েড থাকে, সেটা হইতে পারে হ্যাপ্লয়েড, সেটা হইতে পারে ডিপ্লয়েড, বা যখন সামনে যাবা তখন দেখবা যে ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, হেক্সাপ্লয়েড, ঠিক আছে, এরকম অনেক কথাবার্তা আসবে। যে কোনো একটা কিছু লাস্টে যদি প্লয়েড থাকে, দ্যাট মিনস ওইটা তারা আসলে বোঝানো হচ্ছে যে ক্রোমোজোম কিভাবে সাজানো আছে, ক্রোমোজোম একটা কোষের ভিতরে কিভাবে সাজানো আছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবার আসো প্রথম যেটা শব্দ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড আমরা যদি লিখতে চাই তাহলে হ্যাপলা লিখতে হয় না, হ্যাপলা। মনে রাখবা বায়োলজিতে হ্যাপলা, ঠিক আছে, মনে রাখবা বায়োলজিতে হ্যাপলা বা মনু, এই কথাগুলো দ্বারা আসলে সাধারণত কি বোঝায়, হ্যাপলা মনু, এই কথাগুলো দ্বারা বোঝাই বায়োলজিতে এক, ঠিক আছে। হ্যাপলা বা মনু এই কথাটা বায়োলজি পড়তে গেলে যেখানেই পাবা তুমি বুঝবা যে সাধারণত সেটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এক বোঝানো হচ্ছে, এক, ঠিক আছে।
তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে হ্যাপ্লয়েড মানে কি, প্লয়েড মানেই হচ্ছে ক্রোমোজোমগুলো কিভাবে সাজানো আছে, হ্যাপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোমগুলো একটা একটা করে সাজানো আছে। ক্রোমোজোমগুলো একটা কোষের ভিতরে, ঠিক আছে, কিরকমভাবে সাজানো আছে, একটা 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 এরকম করে এন সংখ্যক, কয়টা ক্রোমোজোম থাকবে ওটা তার ফিক্স না, এন সংখ্যক। আমরা বলি না ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এন সংখ্যক ধারা পর্যন্ত বা এন সংখ্যক পথ পর্যন্ত হচ্ছে এই জিনিসটা আছে। সো ঠিক তেমনই এখানে যেহেতু ক্রোমোজোমের সংখ্যাটা আমরা ফিক্স করে দিচ্ছি না যে 10টা ক্রোমোজোম থাকবে নাকি 20টা ক্রোমোজোম থাকবে, এটা ফিক্স না, এটা হচ্ছে এন সংখ্যক পর্যন্ত। এই কারণে কিন্তু হ্যাপ্লয়েডকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার। এবার আসো ডিপ্লয়েড। মনে রাখবা বায়োলজিতে ডাই কথাটা যেখানে পাবা, ডাই, ঠিক আছে, ডাই অথবা ডিপ্লো, ঠিক আছে, এই জিনিসগুলো এখনই বুঝে যাও। কোনো স্কুল বা কলেজে কিন্তু সাধারণত এই জিনিসগুলো এরকম ধরে ধরে বোঝায় না, বাট আমি আমার কোর্সে চেষ্টা করি একদম বেসিক থেকে হচ্ছে বুঝাইতে। বেসিকটা বুঝলে তুমি অন্যরা বুঝাইতে পারবে বায়োলজি। বায়োলজি এত মজার একটা সাবজেক্ট। মনে রাখবা বায়োলজিতে যখনই ডাই বা ডিপ্লো এই কথাটা যেখানেই পাবা, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়, দুই বোঝানো হয়। সো আশা করি বুঝেই গেছো কাহিনী। সো এখন কি হবে, ক্রোমোজোমগুলো জাস্ট দুইটা 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 এরকম করে একদম 2n সংখ্যক ক্রোমোজোম পর্যন্ত থাকবে, এরকম করে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। সো এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো দ্বারা আসলে আর কিছুই না, একটা কোষ বা একটা স্পোর বা একটা অঙ্গ যে কোনো একটা কিছু বোঝাক না কেন, সেই জিনিসটার ভিতরে ক্রোমোজোম কিভাবে সাজানো আছে সেই জিনিসটাকে বোঝানো হয়। হ্যাপ্লয়েড বললে ক্রোমোজোম একটা 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 এরকম করে এন সংখ্যক পর্যন্ত সাজানো থাকে, যে কারণে এটাকে বলা হয় হ্যাপ্লয়েড বা এন। অন্যদিকে ডিপ্লয়েড বললে ডাই মানে হচ্ছে দুই, সুতরাং ক্রোমোজোমগুলো দুইটা 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 এরকম করে 2n সংখ্যক পর্যন্ত হচ্ছে সাজানো থাকে। মানুষের ক্রোমোজোম কীরকম, মানুষের যে কোনো একটা দেহকোষ, ধরো আমাদের হাতের যে কোষ, হাতের কোষটাকে নিলা, নেওয়ার পর সেটাকে জুম করে দেখলা, জুম করে দেখলে তুমি কি দেখবা যে আমাদের কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমগুলো কীরকমভাবে সাজানো আছে, ক্রোমোজোমগুলো সাজানো আছে হচ্ছে দুইটা 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 এরকম করে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 পেয়ার্স, ঠিক আছে। এবং 23 জোড়া মানে কত, 23 × 2 অর্থাৎ 46টা, অর্থাৎ 46টা ক্রোমোজোম আছে। বুঝা গেল? এই জন্যই মানুষকে বলা হয় হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির জীব। আর আমাদের যে শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে, মানুষের একটা শুক্রাণু অর্থাৎ পুরুষের একটা শুক্রাণু কিংবা স্ত্রী দেহের একটা ডিম্বাণু নিয়ে আমরা যদি জুম করে দেখি, তখন আমরা দেখব যে সেই শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ক্রোমোজোমগুলা একটা 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 এরকম করে 23টা ক্রোমোজোম আছে, 23টা ক্রোমোজোম আছে। সো এই জন্য শুক্রাণু ডিম্বাণু এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। অন্যদিকে আমাদের যে কোনো দেহকোষ, আমাদের যে দেহকোষ, সেই দেহকোষ হচ্ছে কীরকম, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ঠিক আছে, আশা করি হচ্ছে এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের গ্যাঞ্জাম তোমাদের আর ভোগাবে না। যারা আমার ক্লাস অ্যাটলিস্ট করো, আমার সাবস্ক্রাইবার যারা আসো, তোমাদের কি ইনশাল্লাহ এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আর কোনো ভোগাবে না। ঠিক আছে, সো এরকমভাবে বেসিক থেকে বুঝতে হবে। বেসিক থেকে বুঝলে তুমি বায়োলজিতে রাজত্ব করবে ইনশাল্লাহ। শুধুমাত্র A+ না, তোমার টার্গেট থাকবে বায়োলজিতে 95+ নাম্বার পাওয়া। 95+ নাম্বার তোমার জন্য কোনো ব্যাপারই হবে না, কারণ তুমি বেসিক থেকে ফিল করতেছো। প্রশ্ন যেমনভাবেই ঘুরে আসুক না কেন তুমি তো লিখতে পারবা। অন্য কেউ তো মুখস্থ করছে যে এইরকম, এটা হচ্ছে শর্ট সাজেশন, এটা হচ্ছে এই জায়গা থেকে পড়তে হবে, ওই জায়গা থেকে যদি প্রশ্ন না হয় সে কিন্তু লিখতে পারবে না। বাট তুমি যেহেতু বেসিক থেকে বুঝতেছো, তুমি যেভাবেই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। ঠিক আছে, সো যা যা বেসিক জানা দরকার আমরা ফাইনালি একদম রেডি, প্রত্যেকটা রাজ্য সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো শেখার জন্য, এবং এই রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো পরীক্ষার হলে কীভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখবা সেটা বোঝানোর জন্য আমি কিন্তু এই পয়েন্টের নামগুলো হচ্ছে আমি দিয়ে দিছি। ঠিক আছে, একটা রচনা লেখার ক্ষেত্রে আমরা যেরকম পয়েন্টের নামগুলো যদি মনে রাখতে পারি তাহলে আরামসে ভিতরে বর্ণনা লিখতে পারি, ঠিক তেমনই এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলা তুমি জাস্ট হচ্ছে এই সিকোয়েন্সটা মনে রাখলেই আরামসে পরীক্ষার হলে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। 1 নম্বর হচ্ছে কোষের প্রকৃতি। ঠিক আছে, কোষটা কি আদিকোষ নাকি প্রকৃত কোষ? এবার দেখো আদিকোষ প্রকৃত কোষ এগুলোর ভিতরে কি থাকে না থাকে সেটা যদি তোমাকে আমি না বুঝাই নিতাম তাহলে আদিকোষ বললে তোমার ব্রেন একটা বাড়ি খাইতো, ঠিক আছে, প্রকৃত কোষ বললে তোমার ব্রেনে আরেকটা বাড়ি খাইতো। সো এই জন্য আমি কিন্তু ওই বেসিকটা আগেই তোমাকে ক্লিয়ার করে নিস। সেকেন্ড হচ্ছে কোষের সংখ্যা, অর্থাৎ কোষ কি একটা থাকে নাকি অনেকগুলো থাকে, এক কোষী নাকি বহু কোষী, ঠিক আছে, সেই জিনিসটা উল্লেখ করবা। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এবার এই জিনিসটা কিন্তু অন্যরা হচ্ছে মুখস্থ করবে, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, এগুলো কিন্তু অন্যরা মুখস্থ করবে, বাট আমাদের মুখস্থ করতে হবে না। আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে কোন একটা কোষের প্রকৃতি যদি হয় সে আদি কোষ
ঠিক আছে। সে যদি হয় আদিকোষ, আদিকোষ মানেই হচ্ছে তার নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকবে না, ঠিক আছে, ভিতরে টিপ থাকবে না এবং নিউক্লিওপ্লাজম ওগুলা কিন্তু থাকবে না। সো কোষের প্রকৃতি এই জিনিসটা লেখা কিন্তু কোনো ব্যাপারই না আমাদের জন্য। আর প্রকৃত কোষ হইলে সেই জিনিসটার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস হবে সুগঠিত, অর্থাৎ সেই নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকবে, ভিতরে টিপ থাকবে। টিপ তো বলবা না, পরীক্ষার হলে কি বলবা যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকবে এবং ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের যে 4টা অংশ সেই 4টা অংশ এর ভিতরে থাকবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটাও কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হবে না, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি আদিকোষ হইলে সেটাতে শুধুমাত্র এবং কেবলমাত্র রাইবোজোম থাকবে। প্রকৃত কোষ হলে রাইবোজোম তো থাকবেই, পাশাপাশি বাকি যত কোষীয় অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, বাকি সকল কোষীয় অঙ্গাণু কিন্তু এর ভিতরে থাকবে। ঠিক আছে। কোষ বিভাজন অর্থাৎ সেই কোষটা কি হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, নাকি মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে, নাকি হচ্ছে মিওসিস করে, ঠিক আছে, সেই জিনিসটা এরপর লিখবা। এরপর লিখবো হচ্ছে খাদ্যাভ্যাস, অর্থাৎ সেই জীবটা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে, নাকি হচ্ছে সে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমরা দেখবো যে প্লান্টিয়া রাজ্যের যে জীবরা তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অন্যদিকে অ্যানিমেলিয়াতে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা যারা আছি আমরা কিন্তু খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, সো সেই জিনিসটা লিখতে হবে। এরপর লিখবো হচ্ছে জনন পদ্ধতি। জনন পদ্ধতি মানে কি? জনন পদ্ধতি মানে হচ্ছে এই জীবটা কিভাবে বংশ বিস্তার করে। সো এই পয়েন্টগুলো তুমি যদি জাস্ট মাথায় রাখতে পারো, যত বৈশিষ্ট্য বলবো, এরপর যতগুলা বৈশিষ্ট্য বলবো সকল বৈশিষ্ট্য কিন্তু তুমি আরামসে হচ্ছে মনে করতে পারবা। পরীক্ষার হলে মনে করাটা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। সো চলো আমরা ফাইনালি মনের রাজ্যের বৈশিষ্ট্য শুরু করি। মনের রাজ্য, মনের রাজ্যের যে বৈশিষ্ট্য সেগুলা আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি আমরা একটু মনে করার চেষ্টা করি যে মনেরা সম্পর্কে আমরা ইতিমধ্যে কি কি জানি। মনেরা ছিল ব্যাকটেরিয়া রাজ্য, ব্যাকটেরিয়া আদিকোষ, আদিকোষ মানে তার নিউক্লিয়াস সুগঠিত না, নিউক্লিয়াস সুগঠিত না মানে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে আবরণ নাই, ভিতরে টিপ নাই, অর্থাৎ শুধুমাত্র এবং কেবলমাত্র কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এবং এর পাশাপাশি তার যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমেও কেবলমাত্র, একমাত্র এবং শুধুমাত্র রাইবোজোম পাবো। রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু এর ভিতরে থাকবে না। ইতিমধ্যে আমরা কিন্তু এগুলা জানি। সো দেখো আমাদের কি কি পয়েন্ট ইতিমধ্যেই জানা হয়ে গেছে। ঠিক আছে, 2 নাম্বার যে পয়েন্টটা সেটা আমাদের জানা হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র কে থাকে, শুধুমাত্র থাকে রাইবোজোম। ঠিক আছে, এটাও আমরা জেনে ফেলছি, এটাও আমরা জেনে ফেলছি। ঠিক আছে, সো 2টা পয়েন্ট কিন্তু আমরা এদের বৈশিষ্ট্য শুরু করার আগেই কিন্তু জেনে ফেলছি। এবার আসো 1 নাম্বার যে পয়েন্টটা আছে এখানে, সেই পয়েন্টটা সম্পর্কে আমরা জানা শুরু করি যে এদের কোষের সংখ্যা আসলে কত। আমাদের দেহটা যদি চিন্তা করো, আমাদের দেহের মাঝে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ থাকে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, বিলিয়নও না, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ থাকে। অন দ্য আদার হ্যান্ড ব্যাকটেরিয়ার মতো যে আদিকোষী জীব আছে, ব্যাকটেরিয়ার মতো যে আদিকোষী জীব আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা মাত্র কোষ থাকে সাধারণত। তাদের ফুল দেহটাই হচ্ছে একটা মাত্র কোষ। ঠিক আছে, তারা হচ্ছে এক কোষী জীব, তারা হচ্ছে কিরকম এক কোষী জীব, অর্থাৎ এই একটা কোষের ভিতরেই হচ্ছে তাদের যত বিক্রিয়া টিক্রিয়া আছে। ঠিক আছে, খাদ্য গ্রহণ, রেচন বা যত বিক্রিয়া টিক্রিয়া করে সব কিছু তাদের এই একটা কোষের ভিতরেই হয়। কাজেই তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো এক কোষী জীব, তাদেরকে আমরা কি বলবো, এক কোষী জীব। এবং তারা কিরকম প্রকৃতির দেখো, তারা হচ্ছে ফিলামেন্টাস কলোনিয়াল, তারা হচ্ছে ফিলামেন্টাস কলোনিয়াল। এখন তোমরা অনেকেই বুঝো না ফিলামেন্টাস বলতে আসলে কি বোঝায় বা কলোনিয়াল বলতে আসলে কি বোঝায়। সো সেই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে ভাইয়া পরের স্লাইডগুলো হচ্ছে অ্যাড করছি। দেখো পরের স্লাইড অ্যাড করছি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চিত্র। আমরা দেখেই বুঝতেছি এই জিনিসটার মাঝে যেই নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটার মাঝে শুধুমাত্র ওই তন্তুগুলো আছে, ক্রোমাটিন তন্তু, এবং তার চারপাশে কোনো আবরণ টাবরণ বা ওই টিপ বা এরকম কিচ্ছু নাই, শুধুমাত্র এবং কেবলমাত্র ক্রোমাটিন তন্তু আছে এবং কি আছে, এবং আছে হচ্ছে রাইবোসোম, এবং আছে হচ্ছে রাইবোসোম। এই যে দানাদার যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে রাইবোসোম। রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণুই নাই। সো কোষের প্রকৃতিটা আমরা দেখেই বুঝতেছি যে এই কোষটা কিন্তু একটা আদি কোষ। ঠিক আছে, একটা ফকিনি মার্কা কোষ। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবং এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর কি। সো দেখো তাদের যে কথাটা থেকে এখানে আসছি যে তারা কিরকমভাবে থাকে, কলোনি আকারে থাকে এবং ফিলামেন্টাস ধরনের হয়। সো কলোনি মানে কি? কলোনি মানে হচ্ছে সিম্পল ভাষায় বললে দল। কলোনি মানে হচ্ছে দল, কলোনি মানে হচ্ছে দল, অর্থাৎ তারা একটা থাকে না, তারা সাধারণত একটা থাকে না, বরঞ্চ এরকম দল আকারে থাকে, দল বেঁধে থাকে। ঠিক আছে, বরঞ্চ তারা কিরকম আকারে থাকে, দল বেঁধে থাকে, একটা সারি আকারে থাকে, সারি আকারে থাকে অনেকগুলা ব্যাকটেরিয়া, যেখানেই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এটা হচ্ছে পেট্রি ডিশ। এই যে ডিশটা, যে ডিশের মাঝে ব্যাকটেরিয়া কালচার করা হয় সেই ডিশটাকে বলা হয় পেট্রি ডিশ। এবং পেট্রি ডিশের মাঝে দেখা যায় যখনই ব্যাকটেরিয়া কালচার করা হয়, ব্যাকটেরিয়া একটা থাকে না, বরঞ্চ অনেক অনেক ব্যাকটেরিয়া একসাথে দলবদ্ধভাবে এরকম কলোনি আকারে থাকে।
দলবদ্ধভাবে কলোনি আকারে থাকে। এই জন্য এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় এরা হচ্ছে কলোনিয়াল। এরা হচ্ছে কিরকম? কলোনিয়াল, অর্থাৎ এরা দলবদ্ধভাবে থাকে। এবং এরা হচ্ছে ফিলামেন্টাস। এরা হচ্ছে কিরকম? ফিলামেন্টাস। আচ্ছা, ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস কথাটা আসছে ফিলামেন্ট থেকে। আমরা এরকম যে বাল্বগুলো আছে, সেই বাল্বগুলোর ভিতরে ছোট ছোট এরকম সুতার মতো যে অংশগুলো পাই, ঠিক আছে, ছোট ছোট সুতার মতো যে অংশগুলো পাই, সেগুলা কি বলা হয়? ফিলামেন্ট। সেগুলা কি বলা হয়? ফিলামেন্ট। সো সেখান থেকে মনে রাখবো ফিলামেন্টাস এই কথাটা মানে হচ্ছে সুতার মতো। ফিলামেন্টাস মানে কি? সুতার মতো, সুতার মতো। কাজেই এদের যে কলোনি, এদের যে দল, ঠিক আছে, একটার পর একটা ব্যাকটেরিয়া যে লেগে লেগে একটা দল তৈরি করছে, সেই দলটাকে আমরা যদি বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখলে ফুল দলটা দেখো, এটার মাঝে কিন্তু অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে নীলাভ সবুজ ছবিল একটা, এটা আরেকটা নীলাভ সবুজ ছবিল, এটা আরেকটা নীলাভ সবুজ ছবিল, এটা আরেকটা নীলাভ সবুজ ছবিল, এরকম করে অনেকগুলো নীলাভ সবুজ ছবিল কিন্তু আছে। এবং তারা মিলে যেই কলোনিটা গঠন করছে, সেই কলোনিটা দেখতে অনেকটা সুতার মতো, কলোনিটা দেখতে অনেকটা কিসের মতো? সুতার মতো। যে কারণেই এটাকে বলা হয় যে এই কলোনিটা হচ্ছে কিরকম? ফিলামেন্টাস ধরনের, অর্থাৎ সুতা আকৃতির। কলোনিটা কিরকম? ফিলামেন্টাস, সুতা আকৃতির। কাজেই 1 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা ক্লিয়ার হতে পারছো কিনা বলো? এরা হচ্ছে এককোষী, মানে এদের একটাই মাত্র কোষ থাকবে, এবং এরকম অনেকগুলো ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া একটার পর একটা যুক্ত হয়ে হয়ে যে কলোনিটা গঠন করবে বা যে দলটা গঠন করবে, সে দলটা হবে দেখতে অনেকটা সুতার মতো। এই জন্য এটাকে বলা হবে ফিলামেন্টাস কলোনিয়াল। ফিলামেন্টাস কলোনিয়াল। এর কলোনিটা কিরকম? এর কলোনিটা দেখতে হচ্ছে সুতার মতো বা ফিলামেন্টাস। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা একদম ক্লিয়ার। এদের কোষ কি প্রক্রিয়ায় হচ্ছে বিভাজন করে? দ্বিবিভাজন প্রক্রিয়ায়। দ্বিবিভাজন প্রক্রিয়া হচ্ছে এই কোষটা হচ্ছে বিভাজিত হয়। অর্থাৎ সিম্পলি এটা ধরো একটা ব্যাকটেরিয়া কোষ, সেই একটা ব্যাকটেরিয়া কোষ থেকে দুইটা কোষে সে পরিণত হয়ে যাবে, দুইটা কোষে সে হচ্ছে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন প্রক্রিয়া বা এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, ঠিক আছে। এই অ্যামাইটোসিস সম্পর্কে হচ্ছে তোমরা এইচএসসিতে যখন উঠবা তখন জানতে পারবা। তাহলে আমরা মনে রাখবো যে মনের রাজ্যের অন্তর্গত যে ব্যাকটেরিয়া আছে বা নীলাভ সবুজ সবল যারা আছে, তারা কোন প্রক্রিয়ায় হচ্ছে বংশবৃদ্ধি করে বা সংখ্যা বৃদ্ধি করে? আনসার হচ্ছে দ্বিবিভাজন কিংবা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরা হচ্ছে বংশবৃদ্ধি করে। 4 নাম্বার কি দেখো? 4 নাম্বার হচ্ছে এই রাজ্যের প্রাণীরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, অর্থাৎ ধরো এই ব্যাকটেরিয়াটা কোনো একটা মানুষকে আক্রমণ করছে, মানুষের দেহ থেকেই সে কিন্তু শোষণ করে করে হচ্ছে পুষ্টি নিবে, শোষণ করে করে হচ্ছে সে পুষ্টি নিবে। ঠিক আছে, সো ওই কথাটাই হচ্ছে আমাদের বইতেও দেখবা বলা আছে যে এদের মাঝে ম্যাক্সিমামই প্রধানত আসলে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। খুবই কম, বিশেষ করে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, বিশেষ করে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ মানে হচ্ছে এর ভিতরে সবুজ অংশ থাকবে। ঠিক আছে, সো তার কোষগুলো দেখো, কোষগুলো কিন্তু সবুজ প্রকৃতির, কোষগুলো হচ্ছে সবুজ প্রকৃতির। সো এই নীলাভ সবুজ শৈবালগুলোর ভিতরেই কারো কারো ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টের মতো অংশ থাকলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে বা সালোক সংশ্লেষণ করতে পারে। এরা বাদে ম্যাক্সিমাম যত ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আমরা দেখি, সবাই হচ্ছে কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। নীলাভ সবুজ শৈবাল, নীলাভ বলতেও ন লাগে, এটা এরকমভাবে মনে রাখতে পারো, নীলাভ সবুজ শৈবাল। নীলাভ এই কথাটা বলতেও ন লাগে, নষ্টক বলতেও ন লাগে। সো সেখান থেকে মনে রাখতে পারো যে নীলাভ সবুজ শৈবাল, এটারই একটা এক্সাম্পল হচ্ছে নষ্টক। এটা হচ্ছে নষ্টকের চিত্র। ঠিক আছে, মনের রাজ্য ডান, একদম ফাইনালি মানে ভালোভাবে হচ্ছে আমাদের ডান। এরপর আসলে সেকেন্ড যে রাজ্য, অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা জানা শুরু করি। প্রোটিস্টা এটা হচ্ছে সেকেন্ড রাজ্য। আর আমরা কিন্তু জানি যে প্রোটিস্টা বা এর পাশাপাশি ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই যে 4টা রাজ্য আছে, সেই 4টা রাজ্য কিসের অন্তর্গত? তারা কিন্তু ইউক্যারিওটের অন্তর্গত। তারা কিসের অন্তর্গত? তারা কিন্তু সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটার অন্তর্গত। ইউক্যারিওটা মানেই হচ্ছে এরা প্রকৃতকোষী, এরা প্রত্যেকেই হচ্ছে প্রকৃতকোষী। প্রোটিস্টা বলো বা এর পরবর্তীতে যতগুলো রাজ্য আমরা পড়বো, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রত্যেকেই কিন্তু হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানেই কিন্তু আমাদের সেই বেসিক এখানে অ্যাপ্লাই করতে পারবো আমরা। প্রকৃতকোষী মানেই হচ্ছে তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা হবে সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, ভিতরের যেই টিপের মতো যে অংশ অর্থাৎ নিউক্লিওলাস থাকবে, এবং এর চারপাশে হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকবে, এবং ভিতরে তরল অংশ অর্থাৎ নিউক্লিওপ্লাজম থাকবে। এবং এর পাশাপাশি এটা তো নিউক্লিয়াসের কথা আমরা বললাম, নিউক্লিয়াস বাদে নিউক্লিয়াসের বাইরে যত কোষীয় অঙ্গন আছে
সকল কোষীয় অঙ্গাণুই কিন্তু এর ভিতরে উপস্থিত থাকবে, সকল কোষীয় অঙ্গাণুই কিন্তু এর ভিতরে উপস্থিত থাকবে। ঠিক আছে, সেটা বলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেটা বলো ক্লোরোপ্লাস্ট যদি হচ্ছে এটা উদ্ভিদ টাইপের জিনিস হয়, এবং এর পাশাপাশি হচ্ছে তোমার রাইবোসোম, ঠিক আছে, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রত্যেকেই কিন্তু এদের কোষে উপস্থিত থাকবে, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে কি, প্রত্যেকেই হচ্ছে প্রকৃত কোষী জীব, প্রকৃত কোষী জীব। সো ওই আইডিয়াটা বা ওই বেসিকটা কিন্তু আমরা এদের প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো চলো আমরা সেই আইডিয়াটা অ্যাপ্লাই করি এবং এর পাশাপাশি এর যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বইতে, সেই বৈশিষ্ট্যগুলো এরকম পয়েন্ট আকারে হচ্ছে শেখা শুরু করি। ঠিক আছে, 2 নাম্বার যে পয়েন্ট, এটা তো আমরা ইতিমধ্যেই জানি যে নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস থাকবে, কারণ প্রকৃত নিউক্লিয়াস এর ভিতরে আছে। এবং এর পাশাপাশি হচ্ছে আরেকটা কথা কিন্তু আমরা জানি যে এর মাঝে কিন্তু সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত, সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত। এবার আসো 1 নম্বর যে পয়েন্ট, অর্থাৎ এরা কিরকম প্রকৃতির হয়, এরা হচ্ছে এককোষী হয় অথবা বহুকোষী হয়। অর্থাৎ মনেরার মাঝে কি ছিল, ব্যাকটেরিয়া ছিল না, ব্যাকটেরিয়া কিন্তু ছিল এককোষী, অর্থাৎ একটা মাত্র কোষ দ্বারা গঠিত। এবার প্রোটিস্টার অন্তর্গত যারা আছে তারা এককোষীও হইতে পারে, বহুকোষীয় হইতে পারে, এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। সো আমরা কিন্তু বলতে পারি যে প্রোটিস্টার অন্তর্গত যে জীবরা আছে তারা হচ্ছে মনেরা থেকে কিন্তু উন্নত। মনেরা ছিল একটা মাত্র কোষ দ্বারা গঠিত, প্রোটিস্টা সেটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত হইতে পারে, আবার বহুকোষী হইতে পারে, অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারাও কিন্তু গঠিত হইতে পারে। যারা এককোষী তারা এককভাবে বাস করে অথবা কলোনি আকারে বাস করে, অর্থাৎ দলবদ্ধভাবে বাস করে। এটা হচ্ছে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা ইতিমধ্যেই ক্লিয়ার। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শালক সংশ্লেষণ সহ বিভিন্ন পুষ্টি পদ্ধতি বিরাজমান। অর্থাৎ প্রোটিস্টার অন্তর্গত যে জীবরা আছে তাদের ক্ষেত্রে যেহেতু তারা হচ্ছে প্রকৃত কোষী, যেহেতু ভালো করে বুঝছো, যেহেতু তারা হচ্ছে প্রকৃত কোষী, প্রকৃত কোষ মানেই হচ্ছে কোষের ভিতরে রাইবোসোম তো থাকবেই, পাশাপাশি বাকি যত হচ্ছে কোষীয় অঙ্গাণু আছে সকল কোষীয় অঙ্গাণু কিন্তু এর ভিতরে থাকবে। বাকি সকল কোষীয় অঙ্গাণুর ভিতরে একটা কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরোপ্লাস্ট যদি এর ভিতরে উপস্থিত থাকে কাজেই সে কি করতে পারবে, সে কিন্তু শালক সংশ্লেষণ করতে পারবে। শালক সংশ্লেষণের মাধ্যমে সে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এরা ফটোসিনথেটিক পদ্ধতিতে বা শালক সংশ্লেষণ পদ্ধতিতে তারা মানে খাবার তৈরি করতে পারে, অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে তারা শোষণ বা গ্রহণ পদ্ধতিতে হচ্ছে খাদ্য গ্রহণ করে থাকি। ঠিক আছে, সো এরকম বিভিন্ন পুষ্টি পদ্ধতি এদের ভিতরে কিন্তু বিরাজমান। এদের কখনো ভ্রূণ সৃষ্টি হয় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এদের কখনো কিন্তু ভ্রূণ সৃষ্টি হবে না। ঠিক আছে, ভ্রূণ সৃষ্টির জন্য সাধারণত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রয়োজন। শুক্রাণু ডিম্বাণুর মিলন করে তারপর এখান থেকে তৈরি হয় হচ্ছে জাইগোট, শুক্রাণু ডিম্বাণুর মিলন করে এখান থেকে তৈরি হয় জাইগোট, এবং সেই জাইগোট পরবর্তীতে হচ্ছে ভ্রূণে পরিণত হয়, সেই জাইগোট পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়। এটা হচ্ছে সিকোয়েন্স। সাধারণত যে কোনো একটা জীব, সেই জীবের যদি ভ্রূণ গঠিত হইতে হয় তার শুক্রাণু এবং ডিম্বাণু ফার্স্টে মিলন করতে হয়, মিলন করে তৈরি করতে হয় জাইগোট, সেই জাইগোটে মাইটোসিস হইলে তখন হচ্ছে সেখান থেকে ভ্রূণ সৃষ্টি হয়। বাট আমরা যাদের নিয়ে পড়াশোনা করতেছি প্রোটিস্টা, সেই প্রোটিস্টার অন্তর্গত যে শৈবাল আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জাইগোটটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে যায়, তাদের জাইগোটটা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে তো আর এখান থেকে ভ্রূণ সৃষ্টি কোনো তোমার হচ্ছে প্রসেস নাই, এই কারণে এদের হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয় না। এটা ভালো করে মনে রাখবা, এদের ভ্রূণ সৃষ্টি হয় না কেন, কারণ এদের যে জাইগোট তৈরি হয় সেই জাইগোটটা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে সেখান থেকে আর ভ্রূণ সৃষ্টি হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা এরপর আসো 4 নাম্বার যে পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টটা কি, এরা হচ্ছে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে, কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে। এখন তোমাদের আবার প্রশ্ন যে ভাইয়া কনজুগেশন জিনিসটা কি? দেখো, যৌন প্রজনন দুনিয়াতে যেখানে যেখানেই, মনে রাখবা কি, যেখানে যেখানেই এই শব্দটা পাবা, যৌন প্রজনন, যৌন প্রজনন মানেই হচ্ছে এই ঘটনা হবে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলন করবে, মিলন করলে সেখান থেকে তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ, ভ্রূণ থেকে তৈরি হবে হচ্ছে পূর্ণাঙ্গ দেহ। এটা হচ্ছে যৌন প্রজননের মূল ধারা। ঠিক আছে, যৌন প্রজনন বললেই সাধারণত আমরা এই দিক দিয়ে চিন্তা করব। কিন্তু প্রোটিস্টার অন্তর্গত যে শৈবাল আছে, শৈবালের ক্ষেত্রে একটু জটিল ধরনের যৌনজনন হয়। শৈবালের ক্ষেত্রে কি ধরনের যৌনজনন হয়? একটু জটিল ধরনের যৌনজনন হয়, যে যৌনজনন প্রক্রিয়াটাকে বলা হয় কনজুগেশন। সো এই কনজুগেশনের ক্ষেত্রে ঘটনা আসলে কি ঘটে ওইটাও আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলে দিই, এত জটিলভাবে তোমাদেরকে জানতে হবে না, জাস্ট সিম্পল আইডিয়া রাখো। এটা কিন্তু পরীক্ষার হলে লেখার জন্য না, জাস্ট আইডিয়া রাখার জন্য যে কনজুগেশনের ক্ষেত্রে আসলে ঘটনা কি হবে। প্রথমে আসলে বোঝার চেষ্টা করি যে কনজুগেশন কথাটা মানে কি। কনজুগেশন মানে হচ্ছে কিছুই না, মিলন করা। কনজুগেশন মানে হচ্ছে কি, দুইটা জিনিস মিলিত করা। সো আমরা যদি হচ্ছে একটা প্রোটিস্টার অন্তর্গত একটা জীব নেই যার নাম হচ্ছে প্যারামেশিয়াম, সেই ক্ষেত্রে দেখবো যে এটা হচ্ছে একটা প্যারামেশিয়াম, এটা হচ্ছে আরেকটা প্যারামেশিয়াম, তারা চাচ্ছে যৌনজনন করতে। যৌনজননের উদ্দেশ্যে তারা প্রথমে একসাথে লেগে যায়,
একসাথে পরস্পরের সাথে কি হয়, লেগে যায়। লেগে এখানে একটা কোষ বিভাজন করে, যে কোষ বিভাজনটাকে বলা হয় মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তারা হচ্ছে তাদের নিউক্লিয়াসটাকে সংখ্যায় বাড়ায় নেয়। ঠিক আছে, এই যে দেখো, এই যে প্যারামেশিয়ামটা, সেই প্যারামেশিয়ামের ভিতরে নীল কালারের নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের সংখ্যাটা কিন্তু বেড়ে গেল না, নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু বেড়ে গেল। কোন প্রক্রিয়াতে? মায়োসিস প্রক্রিয়াতে। সেমলি এটার ক্ষেত্রেও হচ্ছে মায়োসিস প্রক্রিয়াতে নিউক্লিয়াসের সংখ্যাটা বেড়ে গেল। নিউক্লিয়াসের সংখ্যা বাড়ার পর দেখা যায় যে এখানের দুইটা নিউক্লিয়াস টিকে থাকে, বাকি দুইটা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। এখানেরও দুইটা নিউক্লিয়াস টিকে থাকে, বাকি দুইটা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। সো টিকে থাকা যে নিউক্লিয়াসগুলো আছে, সেই নিউক্লিয়াসগুলো এবার এটার নিউক্লিয়াস চলে যায় এই কোষে, এটা নিউক্লিয়াস চলে আসে এই কোষে। এই জিনিসটার মাধ্যমে যে যৌনজনন হয় সেটাকেই বলা হয় কনজুগেশন। ঠিক আছে, সো কনজুগেশন এই কথাটা আমরা জটিল করব না, আমরা সহজে বুঝবো। কনজুগেশন মানে হচ্ছে মিলন। এটা কীরকম প্রকৃতির মিলন? একটু জটিল প্রকৃতির মিলন। কার ক্ষেত্রে হয়? প্যারামেসিয়াম কিংবা প্রোটিস্টার অন্তর্গত যে জীবরা আছে তাদের ক্ষেত্রে হয়। কিভাবে হয়? এটা হওয়ার ক্ষেত্রে দুইটা জীব হচ্ছে পরস্পরের সাথে ফার্স্টে লেগে যায়, লেগে যাওয়ার পর তাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাতে একটা কোষ বিভাজন হয়, যে কোষ বিভাজনটাকে বলা হয় মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা তার সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, একটা নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াসে পরিণত হয়। 4টা নিউক্লিয়াসের ভিতরে অর্ধেক নিউক্লিয়াসে হচ্ছে নষ্ট হয়ে যায়। অর্ধেক নিউক্লিয়াস নষ্ট হয়ে গেলে বাকি যে 2টা করে নিউক্লিয়াস টিকে থাকে, তারা জাস্ট হচ্ছে পরস্পরের মাঝে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, অর্থাৎ এটা নিউক্লিয়াস চলে যায়, এটার এই নীল নিউক্লিয়াসটা চলে যাবে এখানে, আর এটার কমলা নিউক্লিয়াসটা চলে আসবে এখানে। শেষ পর্যন্ত এটার মাঝে দেখো, ঠিক আছে, এটার মাঝে একটা নীল নিউক্লিয়াস, একটা কমলা নিউক্লিয়াস, একটা নীল নিউক্লিয়াস, একটা কমলা নিউক্লিয়াস। এর মাধ্যমে তারা আসলে কি করছে? কিছুই করে না, জাস্ট হচ্ছে তাদের নিউক্লিয়াসগুলোর আদান প্রদান করছে। নিউক্লিয়াসগুলোর আদান প্রদান ছাড়া কিন্তু মেইন কোনো কাহিনী হয় নাই। অর্থাৎ আমরা বলতে পারবো যে কনজুগেশন এটা কিন্তু কোনো প্রকৃত যৌনজনন না, এটা কিন্তু কোনো প্রকৃত যৌনজনন না। প্রকৃত যৌনজননের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সাথে একসাথে যুক্ত হয়ে একদম একটা কোষে পরিণত হয়ে যায়, যে কোষটাকে বলা হয় জাইগোট। সেই জাইগোট থেকে আস্তে আস্তে ভ্রূণ সৃষ্টি হয়ে একদম পূর্ণাঙ্গ প্রাণীতে কিন্তু পরিণত হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড কনজুগেশনের ক্ষেত্রে এরকম কোনো ঘটনাই ঘটে না। কনজুগেশনের ক্ষেত্রে জাস্ট নিউক্লিয়াস ফার্স্টে সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধির পর নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হয়, নিউক্লিয়াসের আদান প্রদান হয়। এটাই হচ্ছে মেইনলি কনজুগেশনের মূল ঘটনা। ঠিক আছে, এখন এত ঘটনা কি পরীক্ষার হলে লিখতে হবে? না, কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এটাই বলবা যে প্রোটিস্টার অন্তর্গত যে জীবরা আছে তারা কনজুগেশন নামক একটা বিশেষ ধরনের যৌনজনন প্রক্রিয়াতে যৌন প্রজনন করে থাকে। কনজুগেশন জিনিসটা কি? এটা যদি সৃজনশীলের কতে আসে সেই ক্ষেত্রে কেমনে লিখবা? কনজুগেশন হচ্ছে একটা বিশেষ ধরনের যৌনজনন প্রক্রিয়া যেটা কিনা প্রোটিস্টার অন্তর্গত জীবদের মাঝে সংঘটিত হয়। ঠিক আছে, একদমই সহজ, আশা করি হচ্ছে বুঝতে পারছো। আর এর পাশাপাশি হচ্ছে তারা কি করে? মাইটোসিস প্রক্রিয়াতে অযৌন প্রজনন করে। মাইটোসিস প্রক্রিয়াতে অযৌন প্রজনন করে, অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। একটা থেকে এরকম 2টা জীবে সে পরিণত হয়ে যায়, 2টা জীবে সে পরিণত হয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় অযৌন প্রজনন। আচ্ছা, এবার আসো, অনেকে হচ্ছে প্যারামেশিয়াম দেখতে চাও যে ভাইয়া 3D, আপনি যেহেতু 3Dতে অনেক কিছু দেখান, প্যারামেশিয়াম একটু দেখান, প্যারামেশিয়াম দেখাইলে আমাদের ভালো লাগবে। সো চলো আমরা একটা 3D অ্যানিমেশন দেখে ফেলবো এখন, যেটার মাধ্যমে প্যারামেশিয়াম জিনিসটা কিরকম দেখতে হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করবো আমরা। এই যে দেখো, এই 3D অ্যানিমেশনটা দেখলে আশা করি বুঝতে পারবা যে প্যারামেশিয়াম জিনিসটা কিরকম হয়। প্যারামেশিয়াম জিনিসটা হচ্ছে এরকম হয়, যেখানে সে যেহেতু হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। সো প্রোটিস্টার অন্তর্গত মানে হচ্ছে সে প্রকৃত কোষী একটা জীব। প্রকৃত কোষী জীব মানে হচ্ছে তার কোষের ভিতরে কিন্তু সকল রকমের কোষীয় অঙ্গাণু কিন্তু থাকবে, সকল রকমের কোষীয় অঙ্গাণুই থাকবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এবং তার যে নিউক্লিয়াস হবে সেই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত হবে। এবং একটু আগে আমরা যে বললাম যে সে যখন হচ্ছে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে তখন তার নিউক্লিয়াসটা হচ্ছে ওই মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। সো এই হচ্ছে তার নিউক্লিয়াস, এই হচ্ছে তার নিউক্লিয়াস। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো যে এই নিউক্লিয়াসটাই ফার্স্টে হচ্ছে মায়োসিস প্রক্রিয়াতে 4টা নিউক্লিয়াসে পরিণত হয়। 4টা নিউক্লিয়াসের ভিতরে 2টা করে নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পর বাকি যে 2টা নিউক্লিয়াস থাকে সেগুলো হচ্ছে 2টা কোষের মাঝে আদান প্রদান হয়, ওইটাকেই বলা হয় কনজুগেশন। ঠিক আছে, এখন আশা করি হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছে। সো প্রোটিস্টার রাজ্য সম্পর্কে আমরা দারুণভাবে শেষ করলাম। তাহলে এখান থেকে জাস্ট উদাহরণগুলো মনে রাখবা যে প্রোটিস্টার অন্তর্গত কে কে আছে। প্রোটিস্টার অন্তর্গত আছে এমিবা, এরপর হচ্ছে তোমার প্যারামেশিয়াম, এমিবা প্যারামেশিয়াম এগুলো হচ্ছে প্রোটোজোয়া। এরপর হচ্ছে ডায়াটম, ডায়াটমের চিত্রটা হচ্ছে অনেকটা টুপির মতো। ঠিক আছে, আমরা যে নামাজ পড়তে গেলে টুপি পরি সেই টুপির মতো আর কি। সো ডায়াটম জিনিসটা হচ্ছে এককোষী শৈবাল এবং বহুকোষী শৈবাল, এরা সবাই মিলে হচ্ছে কিসের অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত, প্রোটিস্টার অন্তর্গত। সো উদ্দীপকে কিন্তু এই চিত্রগুলাই দিয়ে দিবে। ঠিক আছে, উদ্দীপকের সুবিধা হচ্ছে মানে বইতে যে চিত্রগুলো আছে, বইতে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলা দেখো, ভাইয়া কিন্তু দাগানো বইতেও এই কথাটা বলে দিছি যে ওয়াচ দিস ফিগার্স ফর এমসিকিউ। মানে এই ফিগারগুলো বা এই চিত্রগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে না, বাট এদের
চিত্রগুলো হচ্ছে চোখ দিয়ে মনে রাখো, যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র, এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবালের চিত্র, বা হচ্ছে এটা হচ্ছে অ্যামিবার চিত্র, এটা হচ্ছে ডায়াটমের চিত্র। কারণটা কি? কারণ হচ্ছে এগুলা কিন্তু উদ্দীপকে দিয়ে দিবে, ঠিক আছে, উদ্দীপকে কিন্তু এরকম ভাবে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে তোমাকে চিনতে হবে এটা আসলে কিসের চিত্র, এটা আসলে কিসের চিত্র, এটা কিসের চিত্র, সেই জিনিসটা যাতে তুমি চিনতে পারো সেই জন্য কি করতে হবে, সেই জন্য অবশ্যই হচ্ছে তোমাকে এই বইয়ের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো হচ্ছে চোখ দিয়ে মনে রাখতে হবে। সো প্রোটিস্টটা কিন্তু দারুণভাবে শেষ হয়ে গেল। এরপর আসলে আমরা হচ্ছে ফানজাই সম্পর্কে জানার চেষ্টা করব। ফানজাইয়ের ভিতরে কি থাকে? ফানজাই রাজ্যের ভিতরে কিন্তু আমরা জানি যে ব্যাঙের ছাতা বা মাশরুম এই টাইপের যে জীবরা আছে, ঠিক আছে, ছত্রাক জাতীয় যে জীব আছে তারা কিন্তু থাকে হচ্ছে ফানজাই রাজ্যের ভিতরে। ফানজাই হচ্ছে কিসের রাজ্য? ফানজাই হচ্ছে ছত্রাকের রাজ্য। ফানজাই হচ্ছে কিসের রাজ্য? ছত্রাকের রাজ্য। এখন একটা ছত্রাকের কথা চিন্তা করো, ব্যাঙের ছাতা, ঠিক আছে, ব্যাঙের ছাতার দেহটা কিরকম হয়? সাদা হয়। কিন্তু সাদা কেন হয়? কারণ এর যে কোষ, সেই কোষের ভিতরে কিন্তু কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে না। কোনো ধরনের কি থাকে না? ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট যদি না থাকে ভাইয়া, ক্লোরোপ্লাস্ট যদি না থাকে, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটা থাকলে একটা কোষের ভিতরে শালক সংশ্লেষণ হতে পারে। শালক সংশ্লেষণের মাধ্যমে সেই কোষটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কাজেই মাশরুমের ভিতরে বা ব্যাঙের ছাতার ভিতরে বা যত আমরা ফানজাই রাজ্যের অন্তর্গত জীব দেখব, সবার ভিতরে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোপ্লাস্ট না থাকলে এরা কিন্তু কি করতে পারবে না? শালক সংশ্লেষণ করতে পারবে না। শালক সংশ্লেষণ যদি না করতে পারে, এরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। এরা নিজের খাবার নিজে তৈরি করতে না পারলে খাবারের জন্য তারা অন্য কারো উপর নির্ভরশীল হবে। যে কারণে কিন্তু ফানজাই রাজ্যের যে জীব, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিকাংশই হচ্ছে মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী মানে কি? মৃতজীবী মানে হচ্ছে মৃত বস্তু থেকে, ঠিক আছে, তোমার হচ্ছে কবরস্থানে দেখবে যে অনেক পরিমাণ কিন্তু ব্যাঙের ছাতা পাওয়া যায়, বা যেখানে হচ্ছে অনেক মৃত বস্তু থাকে, সেই মৃত বস্তুর উপরে কিন্তু অনেক সময় হচ্ছে এই ছত্রাক জন্মায়, ঠিক আছে। সো সে হচ্ছে মৃত বস্তু থেকে যখন খাবার সংগ্রহ করে তখন তাকে বলা হয় মৃতজীবী। আর যখন মৃত বস্তু না বরঞ্চ অন্য যে কোনো বস্তু থেকে বা যে কোনো জীব থেকে সে আহার সংগ্রহ করে বা খাদ্য সংগ্রহ করে, তখন তাকে কিন্তু বলা হয় পরজীবী, ঠিক আছে। এবং অধিকাংশ ছত্রাকই আমরা কিন্তু জানি যে স্থলে পাওয়া যায়, যে কারণে তাকে বলা হয় স্থলজ। সো ফানজাই রাজ্যের 1 নম্বর যে বৈশিষ্ট্য, এরা অধিকাংশ স্থলজ, মৃতজীবী, পরজীবী, এটা আশা করি ক্লিয়ার। 2 নম্বর যেটা কথা, যে এদের দেহ হচ্ছে এককোষী, অর্থাৎ আমরা বুঝতেছি একটা মাত্র কোষ দ্বারা গঠিত, অথবা মাইসেলিয়াম দ্বারা গঠিত, অথবা কি দ্বারা গঠিত? মাইসেলিয়াম দ্বারা গঠিত। সো বইয়ের মাঝে এই মাইসেলিয়াম কথাটা পড়তে গেলে কিন্তু অনেকেই হচ্ছে বুঝতে পারো না যে মাইসেলিয়াম এটার মানে হচ্ছে সরু সুতার মতো অংশ, এটার মানে আসলে কি। সো মাইসেলিয়ামের চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু দেখি যেখানে হচ্ছে ছত্রাক পড়ে যায়, অনেক সময় খাবার দাবার যদি অনেকদিন ফালায় রাখি আমরা বা বাসি হয়ে যায়, তখন কিন্তু সেটার উপর কি জন্মায়? ছত্রাক জন্মায় না? ছত্রাক জন্মাইলে আমরা কিন্তু দেখি যে সাদা সাদা কিছু অংশ পড়ে যায় না সেই খাবারের উপর বা সেই জিনিসের উপর, কিন্তু সাদা সাদা এরকম কিছু কিন্তু অংশ পড়ে যায়। সো এরকম সাদা সাদা লম্বা লম্বা যে অংশগুলো আছে সেগুলা কি বলা হয়? মাইসেলিয়াম। সেগুলাকেই কি বলা হয়? মাইসেলিয়াম বলা হয়। সো এদের দেহটা হচ্ছে এককোষী অথবা এরকম মাইসেলিয়াম দ্বারা গঠিত, মাইসেলিয়াম দ্বারা গঠিত। সো নিচের কোন রাজ্যের জীবের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত, বা মাইসেলিয়াম জিনিসটা কোন রাজ্যের জীবের দেহের ভিতরে উপস্থিত থাকে? আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে ফানজাই। আনসার হচ্ছে ফানজাই। ফানজাই কিংবা ছত্রাক, যেটাই অপশনে থাকবে সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে। সো এদের দেহটা হচ্ছে এককোষী হয় অথবা মাইসেলিয়াম দ্বারা গঠিত হয়। মাইসেলিয়াম জিনিসটা হচ্ছে সুতার মতো একটা অংশ, যেটা কিনা ফানজাই রাজ্যের জীবের মাঝে পাওয়া যায় বা ছত্রাকের মাঝে পাওয়া যায়, এটা আশা করি একদম ক্লিয়ার। 3 নম্বর কথা হচ্ছে এরা যেহেতু প্রকৃতকোষী, ফানজাই মানে তো ইউক্যারিওটের অন্তর্গত, ইউক্যারিওটের অন্তর্গত মানেই হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানেই হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে হচ্ছে আবরণ থাকবে, ভিতরে হচ্ছে টিপ থাকবে বা নিউক্লিওলাস থাকবে, বাকি যত উপাদান আছে সেগুলো থাকবে। এবং এর পাশাপাশি এদের কোষের মাঝে কিন্তু ক্লোরোপ্লাস্ট বাদে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট বাদে বাকি সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে, বাকি সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। এটাও কিন্তু চাইলে তুমি ইচ্ছে করলে আরেকটা আলাদা পয়েন্ট আকারে কিন্তু উল্লেখ করে দিতে পারো। আচ্ছা, 4 নাম্বার যে পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা এমসিকিউতে এখান থেকে কমন পাইতে চাও, ডেফিনেটলি এটা মনে রাখতেই হবে। এই এমসিকিউটা আসবে, ঠিক আছে, এটা একদম 100% গ্যারান্টি যে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত? ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত? অন্যান্য যে উদ্ভিদ আমরা দেখি, অর্থাৎ আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলোর ভিতরে যে কোষ পাওয়া যায়, সেই কোষের বাইরে যে প্রাচীর থাকে, সেটাকে বলা হয় কোষপ্রাচীর। অন্যান্য উদ্ভিদ কোষের যে কোষপ্রাচীর, সেটা কি নির্মিত হয়? সেটা হয় হচ্ছে সেলুলোজ নির্মিত। অন্যান্য উদ্ভিদ কোষের যে কোষপ্রাচীর, সেটা হয় সেলুলোজ নির্মিত। অন দ্য আদার হ্যান্ড ছত্রাকের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীর হচ্ছে
কাইটিন নামক একটা বস্তু দ্বারা গঠিত। কাইটিন নামক একটা বস্তু দ্বারা গঠিত। সো এটা ভালো করে আমরা মনে রাখবো 4 নম্বর পয়েন্ট হিসেবে। এবং 5 নম্বর পয়েন্টটা অবভিয়াস, যেহেতু সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে মৃত বস্তু বা অন্য কারো দেহ থেকে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তার মাঝে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটা তো বললামই যে ক্লোরোপ্লাস্ট, এটা বাদে বাকি যত কোষীয় অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, বাকি সকল কোষীয় অঙ্গাণু থাকে, বাট ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে। এবং লাস্ট অফ অল যেই পয়েন্টটা, সেটা ভালো করে মনে রাখতে হবে যে এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। সো এখানে দুইটা কথা আসছে। 1 নম্বর কথা হচ্ছে স্পোর জিনিসটা কি? স্পোর হচ্ছে রেণু। স্পোর হচ্ছে রেণু। দেখা যায় যে এই যে ছত্রাক, সেই ছত্রাকের উপরে যে ব্যাঙের ছাতা, মানে ছাতা যেটা আছে, সেই ছাতার নিচের এই জায়গাতে ছোট ছোট কিছু অংশ থাকে, যে ছোট ছোট অংশগুলা এখান থেকে পরবর্তীতে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে এখান থেকে নতুন আরেকটা ব্যাঙের ছাতা কিন্তু সৃষ্টি হয়ে যায়। সো এই যে অংশগুলো আছে, এই অংশগুলা কি বলা হয়? রেণু কিংবা স্পোর। এগুলাকেই কি বলা হয়? এগুলাকেই বলা হয় স্পোর। এগুলাকেই বলা হয় স্পোর। সো এরা কিরকম প্রকৃতির স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে? এরা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এরকম একটা স্পোরের মাধ্যমেই সাধারণত এরা বংশবৃদ্ধি করে। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা। ঠিক আছে, ব্যাঙের ছাতাটা আমরা কিন্তু দেখেই বুঝতেছি এবং এটা আমাদের সবার কাছে পরিচিত লাগার কথা। ব্যাঙের ছাতা দেখে নাই এরকম মানুষ খুবই কম। ঠিক আছে, পাপা কিপারি যারা আছো তারা বাদে বাকি সবাই এই ব্যাঙের ছাতা দেখার কথা। ঠিক আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছো তারা তো দেখবাই। সো এরা কিভাবে বংশ বিস্তার করে দেখো, এরা ফার্স্টে এরকম ছোট একটা জিনিস থাকে, সেটা থেকে আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু এই ব্যাঙের ছাতাটার সৃষ্টি হয়। এবং ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এই যে আমি যেই কথাটা বলছিলাম যে এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরগুলো সাধারণত এই ছাতার নিচের অংশে তৈরি হয়, ছাতার নিচের অংশ তৈরি হয় এবং এটা আস্তে আস্তে পরবর্তীতে এক সময় এখান থেকে ভেদ করে মাটিতে পড়ে যায়। মাটিতে যেখানে পড়ে সেখান থেকে পরবর্তীতে আবার নতুন করে ব্যাঙের ছাতা কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, সো এই হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। এরা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর জিনিসটা আশা করি বুঝে গেছো। আর হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে এই যে যেই জিনিসগুলো মাটিতে পড়তেছে, যে স্পোরগুলো মাটিতে পড়তেছে, সেই স্পোরগুলোকে আমরা যদি তুলে এনে সেটাকে যদি জুম করলে আমরা কি দেখবো? যে এর ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলা একটা 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 করে n সংখ্যক পর্যন্ত সাজানো আছে। এই জন্য এটাকে বলা হয় হ্যাপ্লয়েড স্পোর। আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। সো আশা করি ফানজাই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো বইতে উল্লেখ আছে, ঠিক আছে, এগুলো আমরা সুন্দর করে কিন্তু বেস্ট ভাবে শিখে ফেললাম। আর ফানজাই রাজ্যের অন্তর্গত যে জীবরা আছে তাদের উদাহরণ কি? উদাহরণগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত লাগার কথা। ইস্ট অনেক পরিচিত একটা ছত্রাক। পেনিসিলিয়াম তো আরও পরিচিত একটা ছত্রাক, কারণ পেনিসিলিয়াম থেকে কিন্তু সর্বপ্রথম যে অ্যান্টিবায়োটিক অর্থাৎ পেনিসিলিন, সেই পেনিসিলিন জিনিসটা কিন্তু এই পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকেই তৈরি হয়েছিল। মাশরুম কিংবা ব্যাঙের ছাতা এগুলো তো পরিচিত। সো আশা করি ফানজাই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার। এটা থেকে উদ্দীপকে এরকমটাও আসতে পারে যে রহিম নামক একজন ব্যক্তি, তিনি হুট করে দেখলেন যে পুকুর পাড়ে, ঠিক আছে, ব্যাঙের ছাতার মতো কিছু জীব তৈরি হচ্ছে বা ব্যাঙের ছাতার মতো কিছু জীব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবার গ নম্বর গিয়ে বললো যে উক্ত যে জীবটা আছে সেই জীবটা যে রাজ্যের অন্তর্গত সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখো। সো তুমি সেক্ষেত্রে কি বলবা? যে উক্ত যে জীবটা আছে সেই জীবটা ব্যাঙের ছাতা বা মাশরুম। সেই মাশরুম ফানজাই রাজ্যের অন্তর্গত। ফানজাই রাজ্যের অন্তর্গত জীবদের যে বৈশিষ্ট্য আছে সেগুলো নিম্নরূপ। এরকম ভাবে এরপর এরকম পয়েন্ট আকারে লিখে দিবা, দ্যাটস ইট। একদম ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি ফুল জিনিসটা ধরতে পারছো। সো ফানজাই রাজ্যটাও শেষ আমাদের। এরপর আমাদের কি জানতে হবে? ঠিক আছে, এগুলো ফানজাই রাজ্যের যে স্পোরগুলো আছে, বেসিডিও স্পোর বলা হয়। ঠিক আছে, স্পোরগুলো মাটিতে পড়লে সেখান থেকে নতুন ছত্রাকের জন্ম হয় আর কি, বা নতুন ব্যাঙের ছাতার জন্ম হয়। আচ্ছা, আসো আমরা চতুর্থ যে রাজ্যটা আছে সেই প্ল্যান্টি রাজ্য সম্পর্কে এরপর পড়াশোনা করা শুরু করি। প্ল্যান্টি মানেই প্ল্যান্ট, অর্থাৎ উন্নত প্রকৃতির যত উদ্ভিদ আছে, সেটা হইতে পারে আম গাছ, সেটা হইতে পারে জাম গাছ, এরকম যত উন্নত প্রকৃতির উদ্ভিদ আমরা চিনি, সকল উদ্ভিদ কিসের অন্তর্গত? সকল উদ্ভিদ কিন্তু এই প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। সকল উদ্ভিদ এই প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। কাজে সেখান থেকে আমরা বলতে পারি যে এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। শালক সংশ্লেষণকারী উদ্ভিদ মানে কি? শালক সংশ্লেষণকারী উদ্ভিদ মানে এদের কোষের মাঝে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে শালক সংশ্লেষণের মাধ্যমে এরা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারবে। যেহেতু এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কাজেই এরা হবে স্বভোজী প্রকৃতির। এরা কিরকম প্রকৃতির? এরা হবে স্বভোজী প্রকৃতির, নিজের খাবারটা নিজে তৈরি করে নিতে পারে। ঠিক আছে, স্বভোজী এটাকেই বায়োলজিতে বলা হয় অটোট্রফিক। স্বভোজী এটাকে বায়োলজিতে বলা হয় অটোট্রফিক। ঠিক আছে, অটোট্রফিক মানে কি? অটো মানে নিজ। অটো মানে বায়োলজিতে কি বোঝায়? নিজ বোঝায় বা নিজেকে বোঝায়। সো দেখো,
যে কিনা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে তাকেই বলা হয় হচ্ছে অটোট্রফিক, তাকে কি বলা হয়? অটোট্রফিক। সো যদি আমাদের এমসিকিউতে এটা আসে যে নিচের কোন রাজ্যের জিব্রা হচ্ছে অটোট্রফিক বা নিচের কোন রাজ্যের জিব্রা হচ্ছে স্বভোজী, যারা বাংলা মিডিয়ামের আসো তোমাদের ক্ষেত্রে আসবে নিচের কোন রাজ্যের জিব্রা হচ্ছে স্বভোজী প্রকৃতির, আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত যে জিব্রা আছে তারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় স্বভোজী কিংবা অটোট্রফিক প্রকৃতির জীব। এবং যেমনটা আমরা জানি যে এদের অধিকাংশই হচ্ছে আসলে স্থলজ প্রকৃতির, অর্থাৎ আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সবাই তো স্থলেই জন্মায়, জলে তো কেউ জন্মায় না। বাট এদের মাঝে কিন্তু অনেকেই আবার জলজ প্রকৃতিরও আছে, ঠিক আছে? জলজ প্রকৃতিরও কিন্তু অনেকে আছে। এবং এদের মাঝে হচ্ছে ওই শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, মিলন হইলে হচ্ছে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট থেকে কিন্তু পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হয়, এবং ভ্রূণ থেকেই হচ্ছে এদের ডিপ্লয়েড পর্যায়টা শুরু হয়, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে অবস্থা, সেই অবস্থাটা এদের ভ্রূণ থেকে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? এই কথাগুলো হচ্ছে এখানে আছে, যেগুলো হচ্ছে আমি এখানে পয়েন্ট আকারে উল্লেখ করে দিছি। সো পয়েন্ট আকারে লিখলে আশা করি হচ্ছে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? আশা করি হচ্ছে এই জিনিসগুলো একদম ক্লিয়ার। এবং মনে রাখবা, এটা এমসিকিউতে একটু পেঁচানো হয়, নিচের কোন রাজ্যের জীবদের মাঝে হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যুতন্ত্র বললে এটা হচ্ছে প্ল্যান্টি, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে পেঁচানো হয়, যদিও পেঁচানোর কোনো কারণই নাই, স্টিল এসএসসি লেভেলে হচ্ছে এই জিনিসটা পেঁচানো হয়। উন্নত প্রকৃতির টিস্যুতন্ত্র এটা কিসে বিদ্যমান? এটা হচ্ছে প্ল্যান্টিতে। অন্যদিকে জটিল প্রকৃতির টিস্যুতন্ত্র, ঠিক আছে? অন্যদিকে এটা মনে রাখবা যে যদি বলে জটিল প্রকৃতির টিস্যুতন্ত্র এটা হচ্ছে অ্যানিমেলিয়াতে। জটিল প্রকৃতির টিস্যুতন্ত্র এটা কিসে বিদ্যমান? এটা হচ্ছে অ্যানিমেলিয়াতে বিদ্যমান। জটিল বললে অ্যানিমেলিয়া, আর উন্নত বললে প্ল্যান্টি। যদিও আসলে প্রকৃতপক্ষে তুমি যখন এইচএসসি যাবা তখন দেখবা যে উন্নত জটিল দুইটা আসলে সিমিলার কথাই, ঠিক আছে? যেটা কিনা একটু উন্নত প্রকৃতির হয় সেটা একটু জটিল প্রকৃতিরও হয়। আচ্ছা, সো আশা করি হচ্ছে এই জিনিসটা একদমই ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপর 4 নম্বর পয়েন্টে তো অলরেডি বললামই যে এরা প্রধানত স্থলজ, কিন্তু অসংখ্য জলজ প্রজাতিও আছে। 5 নম্বর পয়েন্টে বুঝার আছে। 5 নম্বর পয়েন্টে কি, যে প্লান্টি রাজ্যের অন্তর্গত যে সকল জীব আছে তাদের যৌন জননটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। কি প্রকৃতির? অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যানাইসোগ্যামাস এই কথাটার মানে আসলে কি, বা এটা দ্বারা আসলে কি বোঝায়? সো চলো আমরা একদম সহজ করে হচ্ছে জিনিসটা বোঝার চেষ্টা করি। এদের যৌন জনন এটা অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা যৌন জনন। যৌন জনন মানেই হচ্ছে এখানে দুইটা কোষের দরকার হবে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। সো শুক্রাণু এবং ডিম্বাণু যেটা কিনা হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করতেছে সেটার আকার আকৃতি কীরকম, সেটার আকার আকৃতি কি সমান নাকি অসমান, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কয়েক প্রকৃতির যৌন জনন হইতে পারে, ঠিক আছে? যৌন জননের এই প্রকারভেদটা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বেসিক, যেই বেসিকটা কিনা কোনো বইতে পাবা না, এবং এর পাশাপাশি এটা এসএসসি না এইচএসসি পর্যন্ত তোমাকে ভুগাবে যদি এখনই ক্লিয়ার করে না যাও। সো ভাইয়া ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। শুক্রাণু এবং ডিম্বাণুর আকার আকৃতি যদি সমান হয়, শুক্রাণু এবং ডিম্বাণু যেটা কিনা যৌন জননে অংশগ্রহণ করতেছে এদের আকার আকৃতি যদি সমান হয় তখন এই যৌন জননটাকে বলা হয় আইসোগ্যামাস প্রকৃতির যৌনজনন। তখন এটাকে কি বলা হয়? আইসোগ্যামাস প্রকৃতির যৌনজনন। গ্যামাস কথাটা আসছে হচ্ছে গেমিট থেকে, গ্যামাস আসছে হচ্ছে গেমিট থেকে। শুক্রাণু ডিম্বাণু এগুলো হচ্ছে গেমিট, শুক্রাণু ডিম্বাণু এগুলো হচ্ছে গেমিট। এবং গেমিটগুলোর আকৃতি কীরকম? গেমিটগুলোর আকৃতি হচ্ছে সমান, গেমিটগুলোর আকৃতি হচ্ছে সমান। আমরা জানি আইসো কথাটা বায়োলজি বা কেমিস্ট্রি যেখানেই আমরা পাই, আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সমান। আমরা কিন্তু আইসোমার, আইসোটোপ, আইসোবার এগুলোর কথা জানি। সো আইসো কথাটা বায়োলজি পড়তে গেলে বা কেমিস্ট্রি পড়তে গেলে যেখানে আমরা পাবো আইসো মানে হচ্ছে সমান। কি সমান হবে? শুক্রাণু এবং ডিম্বাণুর আকার আকৃতি সমান হবে, সেই ধরনের যৌনজননকে বলা হবে আইসোগ্যামাস প্রকৃতির যৌনজনন। এবার প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত যারা তাদের যৌনজননটা কীরকম? তাদের যৌনজননটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রকৃতির, অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। তার মানে কাহিনী বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এদের যে শুক্রাণু ডিম্বাণুর আকার কখনো সমান হবে না। আইসো মানে হচ্ছে সমান, ঠিক আছে? এন কথাটা মানে হচ্ছে অসমান, তাহলে আমরা বুঝতে পারতেছি এদের যে শুক্রাণু এবং ডিম্বাণু এদের সাইজ হচ্ছে সমান হবে না, ঠিক আছে? শুক্রাণু হবে সাধারণত ছোট প্রকৃতির, ডিম্বাণু হবে সাধারণত বড় প্রকৃতির, ঠিক আছে? শুক্রাণু এবং ডিম্বাণুর আকার আকৃতি যখন সমান হয় না, শুক্রাণু যখন সাধারণত আকারে ছোট হয়, ডিম্বাণু যখন আকারে বড় হয়, তখন সেই প্রকৃতির যৌনজননকে বলা হয় অ্যানাইসোগ্যামাস প্রকৃতির যৌনজনন। যে ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর আকার অসমান, শুক্রাণু ডিম্বাণুর আকার কীরকম? অসমান প্রকৃতির। আরেক ধরনের যৌনজনন আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে পড়বো আর কি। পরবর্তীতে গিয়ে আমরা যে ধরনের যৌনজনন পড়বো সেটা হচ্ছে একটু উন্নত প্রকৃতির যৌনজনন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে যে জিনিসটা সংঘটিত হয় সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে মনে রাখবা ও গ্যামাস প্রকৃতির যৌনজনন। এটা হচ্ছে কিরকম? ও গ্যামাস প্রকৃতির যৌনজনন। ও গ্যামাস প্রকৃতির যৌনজননের ক্ষেত্রে ঘটনাটা অনেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামাসের মতোই, অর্থাৎ এই ক্ষেত্রেও শুক্রাণু ডিম্বাণুর আকার আকৃতি সমান না। তবে এখানে একটা বিশেষ শর্ত আছে। শর্তটা কি? শুক্রাণুর আকার হইতে হবে অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট। অন দ্য আদার হ্যান্ড ডিম্বাণুর আকার হইতে হবে শুক্রাণুর তুলনায় অনেক বড়। ডিম্বাণুর আকার হইতে হবে শুক্রাণুর তুলনায় অনেক বড়। এবং শুক্রাণু জিনিসটাকে হইতে হবে সচল। শুক্রাণু জিনিসটাকে হইতে হবে সচল এবং ডিম্বাণুকে হইতে হবে নিশ্চল। সো শুক্রাণু সে হবে সচল, সে হবে কিরকম? সচল, চলাচল করতে পারবে। ডিম্বাণু সে হবে নিশ্চল, সে চলাচল করতে পারবে না। ঠিক আছে? যখন খুবই ছোট আকৃতির শুক্রাণু গিয়ে অনেক বড় আকৃতির ডিম্বাণুকে নিষিক্ত করে এবং যে ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু সচল হয়, ডিম্বাণু নিশ্চল হয়, সেই ধরনের বিশেষ প্রকৃতির এবং উন্নত প্রকৃতির যৌনজননকে বলা হয় ও গ্যামাস প্রকৃতির যৌনজনন। যেটা কিনা মানুষের মতো যত উন্নত প্রাণী আছে সকল উন্নত প্রাণীতে হচ্ছে এই জিনিসটা সংঘটিত হয়। সো মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের যে শুক্রাণু, সেই শুক্রাণুর সাইজ ডিম্বাণুর তুলনায় অনেক ছোট এবং এর পাশাপাশি শুক্রাণু সচল হয় এবং ডিম্বাণু হচ্ছে নিশ্চল হয়। শুক্রাণু গিয়ে হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করে। ঠিক আছে? সো আশা করি হচ্ছে যৌনজননের যে প্রকারভেদটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক। এই বেসিকটা এখন থেকে তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এসএসসি এইচএসসি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? অন্য সবার চেয়ে তুমি অনেক আগাই থাকবা। এবং এর পাশাপাশি আমরা এটাও বুঝতে পারলাম যে অ্যানাইসোগ্যামাস প্রকৃতির যৌনজনন বলতে আসলে কি বুঝাই। ঠিক আছে? চলো আমরা বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো শেষ করে ফেলি। 5 নাম্বারের পর 6 নাম্বার যে পয়েন্টটা, সেই 6 নাম্বার পয়েন্টও বুঝার আছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আসলে বুঝার আছে, বাট এত সময় নিয়ে এত যত্ন করে তোমাকে কে বুঝাবে? ওই জিনিসটার অভাবের কারণে কিন্তু এসএসসি পর্যায়ের অনেক অনেক স্টুডেন্টকে কিন্তু মুখস্থ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার পয়েন্টটা কি? এরা আর্কিগোনিয়েট এবং পুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ এই জিনিসটা তো আশা করি বুঝতে পারছো। পুষ্পক মানে কি? পুষ্পক মানে হচ্ছে যেখানে কিনা ফুল হয়। ফুল মানেই তো পুষ্প। সো যে সকল উদ্ভিদের মাঝে ফুল সৃষ্টি হয় তাদেরকে বলা হয় পুষ্পক উদ্ভিদ। আর এরা আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট কথাটা মানে কি? সো যে সকল উদ্ভিদের মাঝে ফুল সৃষ্টি হয়, ফুল জিনিসটা কিন্তু তার প্রজনন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। ফুল কিন্তু সে সকল উদ্ভিদের মাঝে প্রজনন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। ফর এক্সাম্পল আমরা আম জাম কাঁঠালের কথা বলতে পারি। আম জাম কাঁঠাল বা জবা, ঠিক আছে, আম জাম কাঁঠাল এরকম যত গাছ আছে সে সকল গাছের মাঝে কিন্তু কি সৃষ্টি হতে পারে? ফুল সৃষ্টি হতে পারে। এবং ফুলের মাঝে আমরা কিন্তু জানি কি থাকে? পরাগধানী থাকে। এগুলো হচ্ছে পরাগধানী। পরাগধানীর ভিতরে পরাগরেণু বা শুক্রাণু তৈরি হয়। সো শুক্রাণু এখানে তৈরি হচ্ছে। এরপর হচ্ছে এখানে কি থাকে? গর্ভাশয় থাকে। ফুলের মাঝে কি থাকে? গর্ভাশয় থাকে। সে গর্ভাশয়ের ভিতরে হচ্ছে ডিম্বাণু সৃষ্টি হতে পারে। সো শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে মিলন হয় তখন গিয়ে হচ্ছে এই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হয়। সো এর মাধ্যমে ফুল কিন্তু একটা উদ্ভিদের প্রজনন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। একটা উদ্ভিদ, যে উদ্ভিদের মাঝে ফুল সৃষ্টি হয়, সেই ফুল কিন্তু তার প্রজনন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? যে সকল উদ্ভিদের মাঝে ফুল সৃষ্টি হয়, অর্থাৎ যারা কিনা পুষ্পক উদ্ভিদ, তাদের মাঝে কিন্তু এই প্রজনন অঙ্গ অর্থাৎ ফুল কিন্তু থাকে। কিন্তু সমস্যা হচ্ছে কাদের? সমস্যা হচ্ছে যাদের ভিতরে এই ফুল সৃষ্টি হয় না। যাদের ভিতরে ফুল সৃষ্টি হয় না। ফুল সৃষ্টি হয় না কাদের ভিতরে? মস, ফার্ন, নগ্নবীচি। মস, ফার্ন, নগ্নবীচি। মস, ফার্ন, নগ্নবীচি। মস, ফার্ন, নগ্নবীচি। এই যে মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ বা নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে, এদের মাঝে ফুল সৃষ্টি হয় না। বা সৃষ্টি হইলেও, নগ্নবীজির মাঝে ফুল সৃষ্টি হইলেও সেই ফুলটা কিন্তু প্রকৃত কোনো ফুল হয় না। ঠিক আছে? যে কারণে এদের মাঝে যেহেতু ফুলের অভাব আছে, ফুল যে কাজটা করতে পারতো এদের মাঝে সেই কাজ করার মতো অন্য কেউ থাকতে হবে নিশ্চয়ই। সো এই জন্যই আমরা যে প্লান্টটি পড়তেছি সে প্লান্টি রাজ্যের অন্তর্গত, সে প্লান্টি রাজ্যের অন্তর্গত মসবর্গীয়, ফার্নবর্গীয় এবং নগ্নবীজি যে উদ্ভিদ আছে, এই 3 রকমের উদ্ভিদের ভিতরে এক ধরনের স্পেশাল জননাঙ্গ থাকে। এক ধরনের স্পেশাল জননাঙ্গ থাকে, যেই জননাঙ্গটাকেই বলা হয় আর্কিগোনিয়াম। সেই জননাঙ্গটাকেই কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর্কিগোনিয়াম জিনিসটা দেখতে কিরকম? আর্কিগোনিয়াম দেখতে অনেকটা হচ্ছে ফ্লাস্কের মতো। আর্কিগোনিয়াম দেখতে অনেকটা হচ্ছে কিসের মতো? ফ্লাস্কের মতো। এরকম ফ্লাস্কের মতো একটা গঠন। এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। স্ত্রী জননাঙ্গ কেন থাকতে হয়? কারণ এদের ভিতরে ফুল নাই। ফুলের ভিতরে হচ্ছে ওই জননাঙ্গ থাকতে পারে। যেহেতু এদের মাঝে ফুলই নাই, কাজেই এদের মাঝে একটা স্পেশালাইজড স্ত্রী জননাঙ্গ থাকতে হয়। সেই স্পেশালাইজড স্ত্রী জননাঙ্গটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। সো যদি পরীক্ষার সৃজনশীলের কতে আসে আর্কিগোনিয়াম কাকে বলে, সেক্ষেত্রে কি লিখবা? আর্কিগোনিয়ামের সংজ্ঞাটা এরকমভাবে দিতে পারো যে প্লান্টি রাজ্যের অন্তর্গত যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদদের ভিতরে অবস্থিত স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর্কিগোনিয়াম কেন থাকতে হবে না থাকতে হবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে ফেলছি।
সো এর মাধ্যমে আমরা কি শেষ করলাম, এর মাধ্যমে আমাদের প্লান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্লান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু দারুণভাবে শেষ হয়ে গেছে। প্লান্টি রাজ্যের উদাহরণ হচ্ছে আমাদের সবার পরিচিত যত উন্নত সবুজ উদ্ভিদ আছে সবাই, অর্থাৎ আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এরা সবাই হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্গত। এরপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে 5 নম্বর রাজ্য। 5 নম্বর রাজ্যটার নাম কি? অ্যানিমেলিয়া। 5 নম্বর রাজ্যটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। দুনিয়ার যত প্রাণী আছে প্রোটোজোয়া বাদে দুনিয়ার সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী সবাই হচ্ছে যে রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। সেটা হচ্ছে কি? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এরা অবশ্যই হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট জীব, ঠিক আছে। এরা তো হচ্ছে সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটের অন্তর্গত। ইউক্যারিওটের অন্তর্গত হইলে এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী জীব হবে। বহুকোষী জীব কেন? কারণ বাঘের দেহ তো নিশ্চয়ই একটা কোষ দ্বারা গঠিত না, আমাদের মতোই লাখ লাখ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। এরকমভাবে যত আমরা প্রাণী দেখি, ঠিক আছে, হাঁস মুরগি বা হচ্ছে গরু ছাগল, ঠিক আছে, মহিষ বা মানুষ, এরকম যত প্রাণী আমরা দেখি সবার দেহ কিন্তু বহুকোষী, সবার দেহ কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত। এবং এদের কোষের বাইরে কোনো ধরনের কিন্তু কোষ প্রাচীর নাই। কোষ প্রাচীর, প্লাস্টিক, কোষগহ্বর এগুলো কিন্তু থাকে না, যেহেতু এরা প্রাণীকোষ। প্রাণীকোষ মানে কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে জানি, জীবকোষ এবং টিস্যুর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে জানি যে এই কোষের বাইরে হচ্ছে কোনো ধরনের কোষ প্রাচীর থাকবে না, ভিতরে কোনো ধরনের প্লাস্টিক থাকবে না। প্লাস্টিক থাকলে তো আমরা নিজের খাবার নিচে তৈরি করতে পারতাম, বাট ওই জিনিসটা আমাদের দেহের মাঝে থাকে না, এবং কোনো ধরনের কোষগহ্বর থাকে না। যেই জিনিসটা থেকেই আমরা বলতে পারি যেহেতু এদের মাঝে কোনো ধরনের প্লাস্টিক থাকে না, কাজেই এরা কিন্তু খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল, খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল। সো অন্যের ওপর নির্ভরশীল, ঠিক আছে, এটাকেই বলা হয় হেটারোট্রফিক। এটাকে কি বলা হয়? হেটারোট্রফিক বলা হয়। হেটারোট্রফিক। ট্রফিক মানেই হচ্ছে খাদ্যাভ্যাস, ট্রফিক মানেই হচ্ছে খাদ্যাভ্যাস। সো আমরা একটু আগে প্লান্টি রাজ্যের অন্তর্গত যে জীবরা আছে তাদের ক্ষেত্রে পড়ছিলাম তারা হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিক মানে হচ্ছে স্বভোজী, অর্থাৎ নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। অন্যদিকে অ্যানিমেলিয়ার অন্তর্গত যারা আছে তারা হচ্ছে হেটারোট্রফিক। হেটারো মানেই হচ্ছে ভিন্ন, হেটারো মানে হচ্ছে পর বা ভিন্ন, পর কিংবা ভিন্ন, অর্থাৎ এরা খাবারের জন্য অন্য কারো উপর ডিপেন্ডেন্ট, অন্য কারো উপর নির্ভরশীল। এই জন্য এটাকে বলা হয় হেটারোট্রফিক প্রকৃতির জীব, অর্থাৎ পরভোজী জীব। এরা খাদ্য গলাৎকরণ করে এবং দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, দেহের মাঝে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। মানুষের দেহের মাঝে, আমাদের ত্বকের মাঝে টিস্যুতন্ত্র আছে, আমাদের পাকস্থলীতে টিস্যুতন্ত্র আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এবং এরা প্রধানত যৌন জননের মাধ্যমেই কিন্তু বংশবৃদ্ধি করে, যৌন জননের মাধ্যমেই বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গেমেট সৃষ্টি হয়। এই কথাটা মানে কি? এই কথাটা মানেটা এখন বুঝতে পারবা, যেহেতু অলরেডি তোমাদেরকে আমি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো বুঝাই নিছি। সো আমাদের যে কোনো একটা দেহ, আমাদের যে কোনো একটা দেহ, ধরো মানুষ, ঠিক আছে, পুরুষ একটা মানুষ, সেই মানুষের যে কোনো একটা দেহর যে কোষ আছে সেই কোষটা কীরকম? সে কোষটা হচ্ছে ডিপ্লয়েড কিংবা টুয়েন। স্ত্রী একটা মানুষ চিন্তা করো, তার দেহটাও কীরকম? তার দেহটা কিন্তু ডিপ্লয়েড কিংবা টুয়েন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আমাদের একটা পুরুষের দেহ থেকে তৈরি হয় হচ্ছে হ্যাপ্লয়েড শুক্রাণু, একটা স্ত্রী দেহ থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন আবার মিলন করে তখন বাচ্চার দেহে আবার ক্রোমোজোম সংখ্যাটা পিতামাতার মতো 2n হয়ে যায়, ঠিক আছে, n + n = 2n হয়ে যায়। এরকম ভাবে একটা সামঞ্জস্য বজায় থাকে। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে এদের কি বলছে, যে পরিণত ডিপ্লয়েড পুরুষ থেকে। ডিপ্লয়েড পুরুষ মানে হচ্ছে পুরুষের দেহটা কিরকম? পুরুষের দেহটা হচ্ছে 2n কিংবা ডিপ্লয়েড প্রকৃতির, এবং স্ত্রী প্রাণীটাও কিরকম? ডিপ্লয়েড কিংবা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সেখান থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড গেমিট। হ্যাপ্লয়েড গেমিটগুলো কি? হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু। এই হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু যখন পরস্পরের সাথে মিলন করে তখন আবার গিয়ে বাচ্চার দেহে ওই ডিপ্লয়েড কন্ডিশন কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে, ডিপ্লয়েড অবস্থা কিন্তু আবার সৃষ্টি হয়। এবং ভ্রূণ বিকাশকালে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝতে হবে। সো ঘটনাটা একদম সিরিয়ালি বুঝছো। আমরা মনে রাখবো যে শুক্রাণু এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। শুক্রাণু এবং ডিম্বাণু যখন পরস্পরের সাথে মিলন করে, অর্থাৎ n + n যখন পরস্পরের সাথে মিলন করে তখন তৈরি হয় জাইগোট। জাইগোটটা কীরকম হয়? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। এই যে জাইগোট কিন্তু একটা মাত্র কোষ। জাইগোট কীরকম? জাইগোট হচ্ছে একটা মাত্র কোষ। সেই কোষটা বিভাজিত হয়ে এরকম অনেকগুলা কোষ বিশিষ্ট একটা অবস্থা যখন তৈরি হয় তখন সেটাকে বলা হয় ভ্রূণ। তখন সেই জিনিসটাকে কি বলা হয়? ভ্রূণ বলা হয়। ভ্রূণ সৃষ্টির পর দেখা যায় যে ভ্রূণের যে কোষগুলো আছে সেগুলো কয়েকটা এরকম স্তরে সাজায় যায়, কয়েকটা স্তরে সাজায় যায়। সবচেয়ে বাইরের যে স্তর সেটাকে বলা হয় একটোডার্ম, মাঝখানের স্তরকে বলা হয় মেসোডার্ম, আর ভিতরের দিকের যে স্তর সেটাকে বলা হয় এন্ডোডার্ম। বাইরে একটোডার্ম, মাঝখানে মেসোডার্ম এবং ভিতরের দিকের যে স্তর সেটাকে বলা হয় এন্ডোডার্ম। এই কঠিন আলোচনাতে তোমাকে যাইতে হবে না, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে ফার্স্টে তৈরি হয়েছে জাইগোট। জাইগোট জিনিসটা একটা মাত্র কোষ,
সেই কোষে বিভাজন হয়ে অনেকগুলো কোষ বিশিষ্ট ভ্রূণ সৃষ্টি হয়েছে। সেই ভ্রূণের যে কোষগুলা সেগুলো বিভিন্ন স্তরে সাজাই গেছে। ভ্রূণের যে কোষগুলা সেগুলো বিভিন্ন স্তরে সাজাই গেছে। এই স্তরগুলোকেই বলা হয় ভ্রূণীয় স্তর। এই স্তরগুলোকেই কি বলা হয়? ভ্রূণীয় স্তর কিংবা জার্ম লেয়ার বলা হয়। সো এই ভ্রূণীয় স্তর কার মাঝে দেখা যায়? ভ্রূণীয় স্তর জিনিসটা কিন্তু দেখা যায় হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত জীবদের মাঝে। সো এই জিনিসটা এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন রাজ্যের জীবদের মাঝে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়? নিচের কোন রাজ্যের জীবদের মাঝে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়? আনসার কি দিতে হবে? আনসার দেখাইতে হবে অ্যানিমেলিয়া। ওই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে ভাইয়া এই কাহিনীগুলো উল্লেখ করলাম। আশা করি হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও একদম সহজে বুঝতে পারছো। এখানে সুন্দরভাবে হচ্ছে পয়েন্ট আকারে লেখা আছে। আশা করি এখান থেকে ইজিলি মনে রাখতে পারবা। অ্যানিমেলিয়ার অন্তর্গত জীব কারা? আমরা কিন্তু আগেই বললাম যে সকল অমেরুদণ্ডী প্রাণী এবং সকল মেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া বাদে সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী যত প্রাণী আছে সবাই হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। আশা করি যারা হচ্ছে এই ক্লাসটা দেখছো এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে একদম বস হয়ে গেছো ইনশাল্লাহ। আর প্রোটিস্টা পড়াইতে গিয়ে আমি কিন্তু বলছি যে 2004 সালে কি করছেন, টমাস কেভলিয়ার স্মিথ নামে আরেকজন পাগলা বিজ্ঞানী, তিনি হচ্ছে এই যে প্রোটিস্টা, সেই প্রোটিস্টাকে ভাগ করছিলেন আবার দুইটা রাজ্যে। একটা হচ্ছে প্রোটোজোয়া রাজ্য আর একটা হচ্ছে ক্রোমিস্টা। ক্রোমিস্টার ভিতরে হচ্ছে সাধারণত শৈবালকে তিনি রাখছিলেন। এরকমভাবে তিনি টোটাল জীবজগৎকে 6টা রাজ্যে হচ্ছে ভাগ করছেন। 6টা রাজ্যে ভাগ করছেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। ঠিক আছে, এই কাজটাই হচ্ছে কে করছেন? এই কাজটা করছেন টমাস কেভলিয়ার স্মিথ। জাস্ট আইডিয়া রাখো, এখান থেকে আসলে সর্বোচ্চ এমসিকিউ আসবে। তাহলে 5টা রাজ্যের যে বর্ণনা, সেই বর্ণনা যদি আসে পরীক্ষার সৃজনশীলের গতে যদি আসে যে অমুক রাজ্যের জীবটার যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বা বর্ণনা উল্লেখ করো। ঠিক আছে, যেমন দেখো এখানে কি বলছে, পি রাজ্যের জীবটার রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। পি রাজ্যের জীবটা কি? আমরা কিন্তু দেখে বুঝতেছি ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা মানে হচ্ছে সে ছত্রাক, ছত্রাক মানে হচ্ছে ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, সো রাজ্যগত অবস্থান সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো না যে এটা হচ্ছে ছত্রাক, ব্যাঙের ছাতা মানে ছত্রাক, আর সকল ছত্রাক হচ্ছে ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত। ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত জীবদের এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। ঠিক আছে, সো এরকমভাবে উল্লেখ করে দিবা, দ্যাটস ইট। আর এখানে কি বলছে, চিত্র কিউ এবং আর এর মাঝে কোনটা উন্নত? চিত্র কিউ বলতে কি বোঝায়? চিত্র কিউ বলতে এটা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে ব্যাকটেরিয়াকে, এবং এটা দ্বারা বোঝাচ্ছে ওই টুপির মতো চিত্র। দেখো টুপির মতো চিত্র মানেই হচ্ছে এটা ডায়াটম। টুপির মতো চিত্র মানেই হচ্ছে এটা ডায়াটম, অর্থাৎ এককোষী শৈবাল। ডায়াটম কিংবা এককোষী শৈবাল। আর শৈবাল মানেই সাধারণত সেটা কিসের অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া এটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত, আর এককোষী শৈবাল এটা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। সো মনেরা এবং প্রোটিস্টা, এদের দুজনের মাঝে কে অধিক উন্নত? আমরা কিন্তু জানি যে মনেরা থেকে প্রোটিস্টা উন্নত, মনেরা থেকে প্রোটিস্টা উন্নত। এবং তুমি জাস্ট হচ্ছে সিকোয়েন্সটা মনে রাখার জন্য, ঠিক আছে, ইজিলি মনে রাখার জন্য এই জিনিসটা মনে রাখতে পারো যে বইতে যেটার পর যেটা লেখা আছে ওইটা উন্নত। ঠিক আছে, মনেরার পর কি লেখা আছে? প্রোটিস্টা লেখা আছে, তাহলে মনেরা থেকে প্রোটিস্টা উন্নত। প্রোটিস্টার পর কি লেখা আছে? ফাঞ্জাই লেখা আছে, তার মানে প্রোটিস্টা থেকে ফাঞ্জাই উন্নত। আবার ফাঞ্জাই থেকে হচ্ছে প্ল্যান্টি লেখা আছে, তার মানে ফাঞ্জাই থেকে হচ্ছে প্ল্যান্টি উন্নত। ঠিক আছে, সো এরকমভাবেই কিন্তু তুলনাগুলো আসবে যে কে কার চেয়ে উন্নত। সো সেই ক্ষেত্রে হচ্ছে আশা করি হচ্ছে কে কার চেয়ে উন্নত এটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, বা সেই জিনিসটা হচ্ছে ধরতে পারবা। এখন কথা হচ্ছে লেখবা কেমনে? ঠিক আছে, গুছায় লেখবা কেমনে? সো লেখার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা আমি এখানে দেখাই দিচ্ছি। ধরো কথার কথা এটাই তোমার সৃজনশীলে আসছে যে ঘ নাম্বারে গিয়ে বলছে চিত্র কিউ এবং আর এর মাঝে কোনটা অধিক উন্নত, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। সো চিত্র কিউ এবং আর, এটার মাঝে আমরা বুঝতেছি যে কিউ দ্বারা হচ্ছে ব্যাকটেরিয়াকে বোঝানো হয়েছে, ব্যাকটেরিয়া হচ্ছে মনের রাজ্যের অন্তর্গত। আর জিনিসটা দ্বারা ডায়াটমকে বোঝানো হয়েছে, ডায়াটম জিনিসটা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমেই, ঠিক আছে, কেমনে সৃজনশীলে লিখতে হবে সেই জিনিসটাও কিন্তু ভাইয়া দেখাই দিচ্ছি। পরীক্ষার খাতাতে এক্স্যাক্টলি কেমনে প্রেজেন্ট করবা। ঠিক আছে, প্রেজেন্টেশন ইজ এভরিথিং। তুমি যদি অনেক কিছু জানা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে গুছিয়ে না লিখতে পারো তাহলে কিন্তু সৃজনশীল নাম্বার পাবা না। সো গুছিয়ে লেখার প্রসেসটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। প্রথম লাইনই তোমার কাজ হচ্ছে তুমি যে প্রশ্নটা ধরতে পারছো সেটা স্যারকে বোঝানো। কিভাবে বুঝাবা? ফার্স্টে বলবা যে উদ্দীপকের কিউ এবং আর দ্বারা, দেখো কি বলছে যে চিত্র কিউ এবং আর এর মাঝে কোনটা অধিক উন্নত। সো তুমি শুরুটাও করবা কিউ এবং আর এর কথা দ্বারা। উদ্দীপকের কিউ এবং আর দ্বারা যথাক্রমে কাদেরকে বোঝানো হচ্ছে? দেখো কিউ দ্বারা বোঝানো হচ্ছে ব্যাকটেরিয়াকে, এবং আর দ্বারা বোঝানো হচ্ছে ডায়াটমকে। তো তুমি লেখো যে কিউ এবং আর দ্বারা যথাক্রমে ব্যাকটেরিয়া এবং ডায়াটমকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে তোমার 1 নাম্বার পয়েন্ট হবে, 1 নাম্বার লাইন হবে। 1 নাম্বার লাইনে এই কথাটা দেখলেই স্যার কিন্তু বুঝতে পারবে যে না, প্রশ্নটা সে ধরতে পারছে। ঠিক আছে, এরপর তুমি তোমার এক্সপ্লেনেশন শুরু করো। তুমি কি বলবা? যে মূলত ব্যাকটেরিয়া এবং ডায়াটম হচ্ছে
ব্যাকটেরিয়া এবং ডায়াটম হচ্ছে, দেখো ব্যাকটেরিয়া কিসের অন্তর্গত, ব্যাকটেরিয়া ছিল মনেরা রাজ্যের অন্তর্গত, সো লিখে দাও মনেরা। ও ডায়াটম কিসের অন্তর্গত, ডায়াটম ছিল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, সো লিখে দাও প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব। ঠিক আছে, এই কথাটা লিখলা। যাদের মাঝে কোষের প্রকৃতি, দেখো কিসে কিসে পার্থক্য আছে, এদের কোষের প্রকৃতির মাঝে পার্থক্য আছে না। এই যে মনেরা রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী জীব। অন্যদিকে ডায়াটম, ডায়াটম জিনিসটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীবরা কিরকম, তারা হচ্ছে প্রকৃত কোষী জীব। সো কোষের প্রকৃতিতে কিন্তু এদের পার্থক্য আছে, কোষের প্রকৃতিতে এদের পার্থক্য আছে। এরপর নিউক্লিয়াসের গঠনেও এদের পার্থক্য আছে, খাদ্যাভ্যাসেও এদের পার্থক্য আছে, প্রজনন পদ্ধতি ইত্যাদিতেও এদের নানান দিক দিয়ে পার্থক্য বিদ্যমান। এই কথাটা লিখে দাও। ঠিক আছে, আর এখানে যদি হচ্ছে মনেরার বদলে অন্য কিছু আসে, সো অন্য কিছু থাকলে ধরো হচ্ছে তোমার কথার কথা যে প্রোটিস্টা এবং ফানজাইয়ের মাঝে পার্থক্য চাইছে, সো প্রোটিস্টা ফানজাই এদের কোষের প্রকৃতি কিন্তু আবার সেম হবে। প্রোটিস্টা ফানজাই দুজনই কিন্তু ইউক্যারিওটের অন্তর্গত, কাজেই কোষের প্রকৃতি সেম, দুজনই প্রকৃত কোষী জীব, কিন্তু হয়তো কোষের সংখ্যার দিক দিয়ে তাদের মাঝে পার্থক্য আছে, বা কোষের মাঝে যে বিভিন্ন তোমার অঙ্গাণু আছে, অঙ্গাণুর দিক থেকে কিন্তু তাদের মাঝে পার্থক্য আছে। প্রোটিস্টার অন্তর্গত যে জীবরা আছে তাদের মাঝে, মানে শৈবাল টাইপের যে জীবরা আছে তাদের মাঝে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, অন্যদিকে ফানজাইয়ের মাঝে কিন্তু আবার ক্লোরোপ্লাস্ট থাকে না, কাজেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর দিক দিয়ে কিন্তু তাদের মাঝে পার্থক্য বিদ্যমান। সো প্রোটিস্টা এবং ফানজাইয়ের মাঝে পার্থক্য আসলে তখন সেই ক্ষেত্রে ওই কথাটা লিখবা। আর এখানে যেহেতু হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং ডায়াটম অর্থাৎ মনেরা এবং প্রোটিস্টার মাঝে পার্থক্য আসছে, সো মনেরা যেহেতু আদিকোষ এবং প্রোটিস্টা যেহেতু প্রকৃত কোষ, কাজে আমরা কি দ্বারা শুরু করছি, যাদের মাঝে কোষের প্রকৃতির মাঝে পার্থক্য আছে বা নিউক্লিয়াসের গঠনের মাঝে পার্থক্য আছে, এই জন্য আমরা হচ্ছে এই কথাগুলো আনছি। খাদ্যাভ্যাস, প্রজনন পদ্ধতি ইত্যাদি নানান দিক দিয়ে এদের মাঝে পার্থক্য বিদ্যমান। নিম্নে এদের মাঝে কেন, দেখো এই কথাটা বললেই কিন্তু তোমার মানে প্রশ্নে যেরকম চাইছে ওইটার মাঝে কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। প্রশ্নে কি চাইছে দেখো, প্রশ্নে চাইছে যে চিত্র কিউ এবং আর এর মাঝে, চিত্র কিউ এবং আর এর মাঝে কোনটা অধিক উন্নত, কোনটা অধিক উন্নত যুক্তি সহকারে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। সো এই জন্য তুমি লিখে দাও যে নিম্নে এদের মাঝে কেন চিত্র আর কিউ হতে অধিক উন্নত। চিত্র আর কি, দেখো চিত্র আর হচ্ছে ডায়াটম, সো ডায়াটম জিনিসটাই কিন্তু ব্যাকটেরিয়া থেকে অধিক উন্নত। এই জন্য আমরা বলতেছি নিম্নে কেন চিত্র আর অর্থাৎ ডায়াটম তোমার হচ্ছে চিত্র কিউ থেকে অধিক উন্নত, চিত্র কিউ থেকে অধিক উন্নত তা উল্লেখ করা হলো। ঠিক আছে, এই কথাটা উল্লেখ করে দাও। এরপর তুমি হচ্ছে পয়েন্ট আকারে সুন্দর করে হচ্ছে এরকমভাবে এদের মাঝে পার্থক্যটা দেখাই দাও, অথবা ইচ্ছা করলে হচ্ছে মানে প্যারা আকারেও লিখতে পারো। ঠিক আছে, যে কোষের প্রকৃতি ওইটা একটা পয়েন্ট বানাইলা, পয়েন্ট বানাই বললা যে কোষের প্রকৃতির দিক থেকে হচ্ছে মনেরা থেকে প্রোটিস্টা অধিক উন্নত, কারণ মনেরা হচ্ছে আদিকোষী জীব এবং প্রোটিস্টার অন্তর্গত জীবরা হচ্ছে প্রকৃত কোষী জীব। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিলা। এরপর 2 নম্বর পয়েন্টে লিখলা যে নিউক্লিয়াসের প্রকৃতি লিখো আমরা সেম কথা বলতে পারি যে মনেরা রাজ্যের যে জীবরা আছে তাদের মাঝে যে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে আদি প্রকৃতির, অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীবদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত হয় অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস থাকে। সো এরকমভাবে পয়েন্ট আকারেও তুমি লিখতে পারো, অথবা ইচ্ছা করলে হচ্ছে এরকম টেবিল বানিয়ে এদের মাঝে পার্থক্যটাও কিন্তু দেখা দিতে পারো। লেখার পর নিচে গিয়ে বলবা যে অতএব উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে বিভিন্ন দিক দিয়েই চিত্র আর অর্থাৎ প্রোটিস্টা চিত্র কিউ অর্থাৎ মনেরা থেকে অধিক উন্নত। এরকমভাবে যদি এক্সপ্লেন করো, স্যারের পক্ষে কোনোভাবেই সৃজনশীলে 4-এ 4 থেকে একটা মার্ক হচ্ছে কাটা সম্ভব না। ঠিক আছে, স্যার কিন্তু একদম 4-এ 4 দিতেই বাধ্য হবেন, 4-এর মাঝে 4 দিতেই কিন্তু একদম বাধ্য হবেন। এবং এরকমভাবে যখন সৃজনশীলের কতে 1, খতে 2, ঠিক আছে, গতে তুমি 3-এ 3, ঘতে গিয়ে 4-এ 4 পাবা, তখন কিন্তু ওভারঅল তোমার সিকিউতে মার্কসটা কিন্তু অনেক বেশি চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কীভাবে পয়েন্ট আকারে হচ্ছে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। সো এটা তো হচ্ছে যখন মনেরা এবং প্রোটিস্টার মাঝে কে বেশি উন্নত ওইটা যখন আসবে তখন এটা কাজে লাগাতে পারবা। আর বাকি পয়েন্টগুলো আমি উল্লেখ করে দিচ্ছি বা বাকি টেবিলগুলো আমি স্লাইডে দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট এই স্লাইডটা যখন ডাউনলোড করবা সেখান থেকে পড়ে ফেলতে পারো। মনেরা এবং ফানজাইয়ের মাঝে ধরো ব্যাকটেরিয়ার কথা উল্লেখ আছে আর একটা ব্যাঙের ছাতার কথা উল্লেখ আছে, সো ব্যাকটেরিয়া থেকে ব্যাঙের ছাতা অর্থাৎ ফানজাই রাজ্যের জীবটা কেন বেশি উন্নত সেই জিনিসটা কিন্তু এখান থেকে আরামসে তুমি শিখতে পারো। সেমলি হচ্ছে দেখো প্রোটিস্টা অর্থাৎ শৈবাল বা হচ্ছে প্রোটোজোয়া, এমিবা, ঠিক আছে, এটা থেকে কিভাবে হচ্ছে প্লান্টটি উন্নত, ঠিক আছে, সেই জিনিসটার ব্যাখ্যাও কিন্তু এখানে আছে। সো এরকমভাবেই কিন্তু এদের থেকে যত রকমের পার্থক্য, তুলনা বা তোমার হচ্ছে বর্ণনা আসুক না কেন, তুমি কিন্তু আশা করি হচ্ছে এখন সুন্দরভাবে একদম আরামসে হচ্ছে সৃজনশীলটা গুছিয়ে লিখতে পারবা। সো আশা করি আজকের ক্লাসটা দেখার মাধ্যমে এই সকল টপিক, ঠিক আছে, যেখান থেকে জীবন পাঠের যেই জায়গা থেকে তোমাদের সবচেয়ে বেশি হচ্ছে প্যারা হইতে পারতো ভাইয়া, কিন্তু সেই অংশটা
একদম দারুণভাবে তোমাদেরকে শেখাই দিলাম। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সবকিছু একদম সহজে বুঝতে পারছো। এরকম ভাবে এই টপিকটা না, বাকি যতগুলো টপিক আছে, পুরা বায়োলজি বইয়ের যতগুলো টপিক আছে সব কিছুর A to Z যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি এসএসসি বায়োলজির যে কোর্স আছে আমাদের 27 ব্যাচ এবং 28 ব্যাচের জন্য আমাদের 2টা কোর্স চলমান আছে, সেই কোর্সগুলোতে দ্রুত ভর্তি হয়ে যাও। যারাই আমাদের এই ক্লাসটা দেখতেছো, অবশ্যই আমি বলবো যে প্রত্যেকেই দ্রুত ভর্তি হয়ে যাও। বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় বায়োলজি যদি শিখতে চাও, তাহলে এই কোর্সগুলোতেই এনরোল করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস এরকম সহজ করে, যেই ভাষায় বুঝাইলে তুমি ইজিলি বুঝতে পারবা, অ্যাকচুয়ালি সেই ভাষাতেই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। সো ডেফিনেটলি আমাদের এখানে মাত্র 1750 করে ফি। 1750 টাকা একবার একটা পেমেন্টে তুমি ফুল এসএসসি বায়োলজির 14টা অধ্যায়ের যা কিছু আছে সব কিছু যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করো। ফার্স্ট কমেন্ট চেক করলে এই কোর্সের সকল ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে, এসএসসি 27 এবং 28 2টা কোর্সেরই সকল ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও। যে কাজটা করবা, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01635157417। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাই আমি আপনার এসএসসি 27 বা 28 ব্যাচের কোর্সে ভর্তি হতে চাই, ভাই তোমাকে প্রসেস দিব, সেই অনুযায়ী দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারাই আমাদের কোর্সে ভর্তি হচ্ছে, প্রত্যেকে কিন্তু আমি বেস্ট অফ দ্য বেস্ট দাগানো বই দিচ্ছি, যে দাগানো বই থেকে এমসিকিউ 100% কমন আসবে। এবং এর পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টার শেষে কিন্তু আমি পরীক্ষার ব্যবস্থা রাখতেছি, যে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি একদম বায়োলজিতে 90+, শুধুমাত্র A+ না, 90+ নাম্বার পাওয়ার মতো প্রিপারেশন ইনশাল্লাহ তোমার হয়েছে কিনা সেই জিনিসের যাচাই করতে পারবা। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। আর ভাইয়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।